আসসালামু আলাইকুম। জিরো পয়েন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আরাফাত। তো আজকে আমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 আমরা আলোচনা করব। চ্যাপ্টার 2 হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে, অর্থাৎ বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশিতে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে 1 ভাগশেষ উপপাদ্য, 2 উৎপাদক বিশ্লেষণ এবং 3 হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো এই 3টা টপিক আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি কী। আমরা বীজগাণিতিক রাশি বলতে কী বুঝে থাকি? সচরাচর আমরা আজ পর্যন্ত যত ম্যাথে কাজ করেছি মোটামুটি 6 থেকে আমরা বীজগণিত নিয়ে কাজ করে আসতেছি। সেই বীজগণিতের যেই পার্টগুলো আছে সেই ওকে তো বীজগাণিতিক রাশি যে আমরা ক্লাস 6 থেকেই মোটামুটি এটার সাথে পরিচিত। হ্যাঁ, তো আমরা এ বি সি বা এক্স ওয়াই জেড এই সব সমস্ত বর্ণ দিয়ে বা লেটার দিয়ে আমরা এই বীজগাণিতিক রাশিগুলো প্রকাশ করে আসতেছি সেই 6 থেকেই। তো এখানে আসলে আলাদা করে বোঝানোর কিছু নাই। তো বীজগাণিতিক রাশি বলতে এইগুলোই। ধরো আমরা যদি একটা লিখি 2x + 5, তো এটা একটা বীজগাণিতিক রাশি। অথবা আমরা যদি লিখি 3x² + 2x + y² + 2y = 0, এটা একটা বীজগাণিতিক রাশির মধ্যে পড়ে। ঠিক আছে, তো যে কোনো ধরনের সংখ্যা এবং বর্ণ এই দুটার কম্বিনেশনে যে কোনো একটা সমীকরণ বা একটা রাশি হলে সেই জিনিসটাকে বলা যায় যে বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশির মধ্যে আমাদের মেনলি যে জিনিসগুলো আছে, চলক আছে। প্রথমত আলোচনা আসছে চলক। তো চলক জিনিসটা কি? আমরা এই বীজগাণিতিক রাশির মধ্যে সচরাচর আমরা এখানে দেখি যে 5, তারপর এখানে 3x² + 2x y² + 2y। তো এই যে রাশিটা আমরা লিখলাম, এই রাশির মধ্যে যেই অ্যালফাবেটগুলো ইউজ করা হয় সচরাচর সেই জিনিসগুলোকে চলক বলা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যালফাবেটটাও চলক হিসাবে ইউজ হয় না, চলকের বাহিরে গিয়ে ইউজ হয়। তো এখানে চলকের ক্ষেত্রে আমি যেই একটা লাইন এখানে 2x² + 2x + 5 = 0। তো এই জিনিসটাতে আমার চলক এখানে হচ্ছে x হচ্ছে চলক। দেন এই যে x, এই xটা হচ্ছে আমাদের চলক। ঠিক আছে, তারপর আমি লিখলাম 5z² + 6z - 2, এখানে এই zটা হচ্ছে আমাদের চলক। তারপর লিখলাম যে y³ - 2y + 3, এখানে yটা হচ্ছে আমাদের চলক। অথবা চলক হিসাবে আমরা কি ইউজ করতে পারি? ABC ইউজ করতে পারি, MNO ইউজ করতে পারি, PQRকে চলক হিসাবে ইউজ করতে পারি। তারপর এখানে নিচের এই যে জিনিসটা ax² + bx + c, এখানে খেয়াল করি লেটার হিসাবে এও আছে, এক্সও আছে, আবার বিও আছে, এক্সও আছে, আবার সিও আছে। তো এখানে চলক হচ্ছে এক্স, এই এক্সটা হচ্ছে চলক, এই এক্সটা হচ্ছে চলক। আর এই যে এ, বি এবং সি এই জিনিসগুলো হচ্ছে এখানে সহগ। ঠিক আছে, তো সবসময় যেই বর্ণগুলা ইউজ করলে বর্ণগুলাই যে অটোমেটিকলি চলক হয়ে যাবে এমনটা না। আমাদের চলক হওয়ার জন্য যেই এখানে যেই রাশিগুলো এখানে যে লেটারগুলো ইউজ করা হয়েছে সেই লেটারগুলোর মধ্যে যে জিনিসটা সবগুলোতেই স্থির থাকে, ঠিক আছে, বা সবগুলোতে কমন থাকে, সেই জিনিসটাকে মেনলি এখানে চলক হিসাবে ইউজ করা হয় বা চলক হিসাবে গণ্য করা হয়। আচ্ছা, তো চলকের ক্ষেত্রে চলক গেল, তারপর আমাদের আসে ধ্রুবক। তো ধ্রুবক পদ কোনগুলো? এখানে যেমন 5z² + 6z + 2, তো এখানে প্রত্যেকটা এই পদটা তো 3টা পদ আছে। এখানে 3টা পদের মধ্যে প্রথম পদের মধ্যেও আমাদের কি আছে? চলক আছে। দ্বিতীয় পদটাতে আমাদের চলক আছে, কিন্তু তৃতীয় পদে আমাদের কোনো চলক নাই। এই যে তৃতীয় পদটা 2, সেই 2টা হচ্ছে এখানে ধ্রুবক। ঠিক আছে, তারপরে আমাদের এখানে 2a + 3b + 6, তো এখানে প্রথম পদের মধ্যে চলক আছে, দ্বিতীয় পদের মধ্যে চলক আছে, কিন্তু তৃতীয় পদ যে 6, সেই 6-এর মধ্যে কোনো চলক নাই। আচ্ছা, তারপর হচ্ছে বহুপদী। তো বহুপদী জিনিসটা কি? বহুপদী মানে আমরা যে নর্মালি যে এইখানে যে একটা রাশি লিখলাম, এই রাশির মধ্যে পদ আছে 1, 2, 3, 4টা, এখানে হচ্ছে 4টা, এই 4টা মিলে একটা রাশি তৈরি হয়েছে, তাহলে সেটাকে বলা হচ্ছে একটা বহুপদী। তো এই বহুপদীর মধ্যে আবার আছে এক চলকের বহুপদী, মানে যে বহুপদী সেই বহুপদটার মধ্যে একটা চলক থাকবে শুধু। তো
তো একটা চলক হিসাবে এখানে কি ইউজ করা হয়েছে, এখানে আমরা এক্স নিয়েছি, যেমন এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব 2x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এখানে সবগুলোতে চলক হচ্ছে শুধু এক্স, তাহলে চলক এটা কি, এটা হচ্ছে এক চলক। তারপরে বহুপদীর মধ্যে আসা আবার দুই চলকের বহুপদী, দুই চলকের বহুপদীর মধ্যে চলক থাকবে এখানে দুইটা, এই যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তারপর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেমন চলক হচ্ছে এ এবং বি, যে এ এবং বি। তো এরকম দুইটা করে চলক থাকলে সেটাকে বলা হবে দুই চলকের বহুপদী। এবং পদ একাধিক পদ থাকতে হবে, একটা পদ থাকলে হবে না, একাধিক পদ থাকতে হবে, তাহলে সেটাকে বলা হবে বহুপদী। তারপর হচ্ছে তিন চলকের বহুপদী, তিন চলকের বহুপদীতে খেয়াল করি, এই যে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। তো এখানে যেই যে বীজগাণিতিক রাশিটা আমরা দেখতে পাচ্ছি, এই বীজগাণিতিক রাশির মধ্যে আমাদের ভিন্ন ভিন্ন তিনটা চলক আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড, সেজন্য সেটাকে বলা হচ্ছে তিন চলকের বহুপদী। আর এখানে পদ আছে চারটা, একটা দুইটা তিনটা চারটা। এখন পদ জিনিসটা কিভাবে আলাদা করা হয়, সবসময় পদ জিনিসটা ধরি এখানে x ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0 সাপোজ। তো এখানে পদ কয়টা হবে, এখানে পদ হবে x ইন্টু ওয়াই একটা পদ, 2 ইন্টু এক্স একটা পদ, ওয়াই একটা পদ। অর্থাৎ পদগুলো আলাদা করা হয় প্লাস কিংবা মাইনাস দিয়ে, প্লাস কিংবা মাইনাস দিয়ে পদগুলোকে আলাদা করা হয়। গুণ এবং ভাগ থাকলে সেখানে পদ দুইটা যতটাই একসাথে গুণ আকারে থাকুক বা যতটাই একসাথে ভাগ আকারে থাকুক সবগুলো মিলে একটা পদ হবে। তাহলে এখানে এই সবটা, এই দুইটা মিলে একটা পদ, এই দুইটা মিলে একটা পদ, আর ওয়াই নিজে একটা পদ, তাহলে এখানে পদ হচ্ছে তিনটা। ঠিক আছে, তো এরকম তিনটা পদ নিয়ে কোনো রাশি হলে তাহলে সেটাকে বলা হবে বহুপদী। ওকে, আচ্ছা, তো এবার আমরা আলোচনা করব মাত্রা, মুখ্য পদ অথবা মুখ্য সহগ, এই জিনিসগুলো নিয়ে। এই জিনিসটা মেনলি সৃজনশীলের ক্ষেত্রে এক নাম্বার যে প্রশ্নটা আসে সৃজনশীলের যে ক নাম্বার, সেই ক নাম্বারে অনেক সময় এই জিনিসটা থাকে যে মাত্রা কি, কোন একটা রাশি, এরকম একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকে, সেই রাশি থেকে বলা হয় মাত্রা কি, মুখ্য পদ কি, মুখ্য সহগ কি নির্ণয় করার জন্য। তো এই মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগটা নির্ণয় করা খুবই সহজ, এটা কঠিন কিছু না, একদমই। যে প্রথমে আমাদের যে বীজগাণিতিক রাশিটা আছে সেটাকে দেখতে হবে। ঠিক আছে, তো বীজগাণিতিক রাশিতে এক্সের যে পাওয়ারগুলো অথবা এক্সের যে ঘাতগুলো অথবা এক্সের যে মাত্রা, এই জিনিসটাকে পাওয়ারও বলা হয়, ঘাতও বলা হয়, মাত্রাও বলা হয়। POWER পাওয়ার, অথবা এটাকে বলা হয় ঘাত, অথবা এটাকে বলা হয় মাত্রা। তিনটা নামে এই জিনিসটাকে প্রকাশ করা যায়। আমরা যেটা নর্মালি পাওয়ার বলে থাকি, এক্স স্কোয়ার বা x টু দি পাওয়ার 2 বা x কিউব x টু দি পাওয়ার 3 এরকম বলে থাকি, তো এই জিনিসটাকে ঘাতও বলা যায়, মাত্রাও বলা যায়। আচ্ছা, তো এই সর্বোচ্চ পাওয়ার যে পদে আছে সেই পদটাকে আমরা ফোকাস করব। সম্পূর্ণটা এখানে এলোমেলো করে দেওয়া আছে, 2x টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কোয়ার প্লাস 5x টু দি প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস x কিউব প্লাস 3x মাইনাস 6। তো এই সম্পূর্ণ যে রাশিটা, বীজগাণিতিক রাশিটা, সেই রাশিটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটাকে আমরা খেয়াল করব। তো এখানে 2x টু দি পাওয়ার 6 এর যে পদটা, সেই পদের মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে। ওকে, তো সেই পদটাকে আমরা আলাদা করে নিব। এই যে পদটা, এই পদটাই হবে আমাদের মুখ্য পদ। এই যে আমি একটা চতুর্ভুজ দিয়ে যে বক্সটার ভিতরে যে লেখা আছে 2x টু দি পাওয়ার 6, এটা হচ্ছে আমাদের মুখ্য পদ। এই 2x টু দি পাওয়ার 6 এর যে পাওয়ার 6, সেইটাকে বলা হবে মাত্রা বা ভিত্তি। মানে এই পদের, এই বীজগাণিতিক রাশির বা মাত্রা বা ভিত্তি যদি বলা হয় বা ডিগ্রি যদি বলা হয়, তাহলে সেটা হবে এই 6। আচ্ছা, তো এখানে টুটা কি, টুটা হচ্ছে এই x টু দি পাওয়ার 6 এর সহগ, তাহলে এই টুটা হবে মুখ্য সহগ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী কী খেয়াল করব, এখানে আমাদেরকে সর্বপ্রথমে খেয়াল করতে হবে যে সম্পূর্ণ বীজগাণিতিক রাশিটার মধ্যে থেকে সর্বোচ্চ পাওয়ারের কে আছে। যেই পদটা সর্বোচ্চ পাওয়ার থাকবে সেই পদটাকে বলা হবে মুখ্য পদ। সর্বোচ্চ এই মুখ্য পদের যেই সর্বোচ্চ পাওয়ারটা সেটাকে বলা হবে মাত্রা অথবা ডিগ্রি, আর সেই পদের যে সহগ, সেই সহগটাকে বলা হবে মুখ্য সহগ। ঠিক আছে, তো এই হচ্ছে মাত্রা, মুখ্য পদ এবং মুখ্য সহগ।
তোমরা যারা নতুন লাইভে আসছো, সাউন্ড যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা। আর তোমরা লিঙ্কটাকে শেয়ার করে দিবা, লাইভটাকে শেয়ার করে দিবা যারা তোমাদের পরিচিত আছে তাদের সাথে। ওকে, আর কেউ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে প্রশ্ন করবা। ওকে, তারপর হচ্ছে সমমাত্রিক বহুপদী। তো সমমাত্রিক বহুপদীটা হচ্ছে প্রত্যেক পদের মোট মাত্রা একই যদি হয়, মানে প্রত্যেকটা পদ যে একটা রাশি বীজগাণিতিক রাশি থাকবে, সেই বীজগাণিতিক রাশির প্রত্যেকটা পদের মোট মাত্রা যদি একই হয় তাহলে সেই পদটাকে বলা হবে সমমাত্রিক বহুপদী, বা সেই বীজগাণিতিক রাশিটাকে বলা হবে সমমাত্রিক বহুপদী। এখানে যেমন এই 2x² + 5xy + y², ঠিক আছে। তো এই 2x² + 5xy + y² মধ্যে খেয়াল করি, প্রথমে আছে x² আমার চলক, তারপরে চলক হচ্ছে এখানে x এবং y, তারপরে চলক হচ্ছে শুধু y। তো এক্সের যে চলকটা এখানে, এই চলকের পাওয়ার বা মাত্রা হচ্ছে 2, তাহলে এখানে এই পদের এটার মোট মাত্রা হচ্ছে আমার 2। আচ্ছা, সেকেন্ড যে পদ, সেই পদ হচ্ছে আমার 5xy। এই 5xy, এক্সের পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার হচ্ছে 1, তাহলে মোট পাওয়ার কত হবে বা মোট মাত্রা কত হবে? 1 + 1 = হবে 2। তাহলে আমার দ্বিতীয় পদের জন্য মোট মাত্রা হলো 2। তৃতীয় পদে যাই y², তাহলে এখানেও আমার মাত্রা হচ্ছে বা পাওয়ার হচ্ছে 2, তাহলে প্রত্যেকটা পদের মোট মাত্রা আমার কি 2 2 2 করে, তাহলে প্রত্যেকটা পদের মোট মাত্রা আমার কি একই হলো। তাহলে এই বলা যায় যে এই পদটা হচ্ছে এই রাশিটি হচ্ছে একটি সমমাত্রিক বহুপদী, ঠিক আছে। এই বীজগাণিতিক রাশিটা একটা সমমাত্রিক বহুপদী। সেম টু সেম এখানে খেয়াল করি, এটা হচ্ছে 2x³, এখানে প্রথম পদে মাত্রা হচ্ছে 3। আচ্ছা, দ্বিতীয় পদে হচ্ছে 5x²y, এখানে x-এর মাত্রা হচ্ছে 2 এবং y এর মাত্রা হচ্ছে 1, তাহলে 2 এবং 1 দুটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 3, তাহলে দ্বিতীয় পদের টোটাল মাত্রা হচ্ছে আমাদের 3। এবার আসে আমরা তৃতীয় পদ, সেটা হচ্ছে y³ এর মাত্রা হচ্ছে এখানে 3, তাহলে প্রত্যেকটা পদের মাত্রা এখানে সমান, তাহলে এই বীজগাণিতিক রাশিটাকে বলা হবে সমমাত্রিক বহুপদী, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আরেকটা এক্সাম্পল দেখি, 5x² + 2xy² + 3y³। তো এখানে খেয়াল করি, প্রথম পদের মাত্রা হচ্ছে আমাদের 2, দ্বিতীয় পদের মাত্রা হচ্ছে এখানে x এর মাত্রা 1, y এর মাত্রা 2, তাহলে 1 + 2 করলে টোটাল মাত্রা হচ্ছে 3, তৃতীয় পদের মাত্রা হচ্ছে 3। তাহলে খেয়াল করি এখানে এটা 2, এটা 3, এটা 2, তাহলে তিনটার কি সমান হয় নাই, সো এটাকে সমমাত্রিক বহুপদী বলা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিসম রাশি। প্রতিসম রাশির ক্ষেত্রে যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলেও রাশির কোনো পরিবর্তন না হলে সেটাকে বলা হবে প্রতিসম রাশি। যেমন একটা রাশি এখানে আছে AB BC CA, তা আমি যদি যে কোনো দুইটা, অর্থাৎ এর পরিবর্তে বি বসাই এবং বি এর পরিবর্তে এ বসাই, তাহলে খেয়াল করি এই যে এখানে এর পরিবর্তে আমি বি বসালাম, বি এর পরিবর্তে আমি এ বসালাম, তারপর বি এর পরিবর্তে আমি এ বসালাম, এর পরিবর্তে আমি বি বসালাম, তাহলে খেয়াল করি উপরে যে রাশিটা ছিল সেটা কি ছিল AB BC CA, নিচের রাশিটাও সেম রাশি, এই যে AB BC + CA, ঠিক আছে। অর্থাৎ এর পরিবর্তে আমি বি বসালাম এবং বি এর পরিবর্তে আমি এ বসালাম, দুইটা রাশি দুইটা চলককে আমি স্থান বিনিময় করলাম, এত করে আমার সম্পূর্ণ যে রাশি বীজগাণিতিক রাশি সেটার কোনো পরিবর্তন হলো না, তাহলে বলা যায় যে এই রাশিটা হচ্ছে একটা প্রতিসম রাশি। ওকে, তারপর হচ্ছে চক্রক্রমিক রাশি। তো এই চক্রক্রমিক রাশির ক্ষেত্রে তিন চলকের রাশি একটা হবে। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে রাশিতে চলক থাকবে কয়টা? 3টা, এবং সেই তিন চলকের রাশির তিনটি চলককেই পরস্পর স্থান বিনিময় করলে, মানে হচ্ছে তিনটা রাশির তিনটারই পরস্পর যদি স্থান বিনিময় করে তাহলে সেই রাশিটা যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। যেমন এখানে আছে আমাদের x - y * y - z * z - x, তা আমি তিনটারই চলক পরিবর্তন করব, ঠিক আছে। তা আমি x এর পরিবর্তে বসাবো y, y এর পরিবর্তে বসাবো z এবং z এর পরিবর্তে বসাবো x। এখানে x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z এবং z এর পরিবর্তে বসাবো x। তাহলে এরকম করে যদি আমি x এর পরিবর্তে y কে বসাই, y এর পরিবর্তে z কে বসাই, z এর পরিবর্তে x কে বসাই, তাহলে আমার এখানে এই রাশির যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। তাহলে খেয়াল করি এই যে x ছিল, x এর পরিবর্তে আমি বসাইছি z, y
সরি এক্সের পরিবর্তে আমি ওয়াই বসাইছি, তারপর ওয়াইয়ের পরিবর্তে বসাচ্ছি জেড, তারপরে আবার এখানে ওয়াইয়ের পরিবর্তে বসাচ্ছি জেড, এখানে জেডের পরিবর্তে বসাচ্ছি এক্স, তারপরে জেডের পরিবর্তে এক্স, এক্সের পরিবর্তে ওয়াই। তাহলে খেয়াল করি এটা ছিল এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এখানে হচ্ছে সেম ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স এবং এক্স মাইনাস ওয়াই, প্রত্যেকটা গুণাকার আছে। তো উপরে যেই বীজগাণিতিক রাশি ছিল নিচে সেম বীজগাণিতিক রাশি আমরা পেয়েছি। তাহলে বলা যায় যে এখানে আমার এই চক্রক্রমিক এই রাশিটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি, অর্থাৎ 3টা চলক সম্বলিত একটা রাশি, এবং সেই রাশির প্রত্যেকটারই মান প্রত্যেকটাকে একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ করে দিয়েছি। তো চেঞ্জ করার ফলেও এখানে কোনো রাশির পরিবর্তন হয়নি, সেম রাশিটাই আছে। তাহলে এই রাশিটাকে বলা যায় একটা চক্রক্রমিক রাশি। ওকে, নেক্সট। ওকে, নেক্সট আমাদের হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো এই ভাগশেষ উপপাদ্য জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। ভাগশেষ উপপাদ্য থেকে এই চ্যাপ্টারে মোটামুটি একটা কোশ্চেন থাকে, প্রতি বছরই থাকে, প্রত্যেকটা বোর্ডেই মোটামুটি আসে এই কোশ্চেনটা থেকে, এই রুলস থেকে কোশ্চেন। তো আমরা আশা করি এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব সবাই। ভাগশেষ উৎপাদক উপপাদ্য। আচ্ছা, তো ভাগশেষ উৎপাদক উপপাদ্য জিনিসটা হচ্ছে এরকম, আমরা নর্মালি ক্লাস 7 বা 8-এর ক্ষেত্রে আমরা বীজগণিতের ক্ষেত্রে ভাগ করে আসছি। তো বীজগণিতের ক্ষেত্রে ভাগ করলে দেখা যাচ্ছে যে নর্মালি আমরা যদি কোনো একটা কিছুকে ভাগ করি, যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখি, ধরি আমরা 2কে যদি আমরা 5কে ভাগ করি 2 দিয়ে, তাহলে কি হবে 2 2 4, তাহলে এখানে থাকবে 1, অর্থাৎ এখানে একটা ভাগশেষ থাকতেছে আমাদের, তাই না? একটা রিমাইন্ডার আছে এখানে, এটা দ্বারা আমরা ভাগ করতেছি একটা, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এবং সাথে একটা আমরা ভাগশেষও পাচ্ছি। তো আমরা 6-7-এর দিকে যে কাজগুলো করছি, ধরো এরকম x+2 দিয়ে একটা বীজগাণিতিক রাশি এরকম আছে, ধরো x² + 5x + 6 এরকম একটা রাশি। তো এটা দিয়ে আমরা এটাকে ভাগ করি, ভাগ করার পরে লাস্টে গিয়ে সেটা হয়তো মিলে অথবা একটা ভাগশেষ থেকে যায়। তো এই ভাগ করে আমরা যে ভাগশেষগুলো পাই, অথবা ভাগ করে আমরা যে শেষের যে রেজাল্টটা পাই, সেই জিনিসটা আমরা বর্তমানে একটা 3-4টা রুলস আছে এখানে, সেই রুলসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো। অর্থাৎ আমরা নর্মালি ভাগ করলে যে ভাগশেষগুলো পাইতাম, সেই ভাগশেষগুলো আমরা এখন ওই ভাগ করে বের করব না, আমরা এখানে সূত্রের মাধ্যমে, প্রতিজ্ঞার মাধ্যমে বের করব। তো সূত্র বা প্রতিজ্ঞাটা কীভাবে কাজ করা যায় এখানে খেয়াল করি। 1 নম্বর যে আমাদের প্রতিজ্ঞাটা, সেটা হচ্ছে পি অফ এক্স বহুপদীকে x - a দ্বারা ভাগ করলে পি এ হবে পি এক্সের একটি ভাগশেষ। সরি, এখানে একটু কাটাকাটির জন্যে লেখা কি বোঝা যাচ্ছে? সবাই আমরা একটু যদি কমেন্টে জানাই যে আমার লেখা, ভিডিওতে লেখাগুলো এবং সাউন্ডগুলো ক্লিয়ার আছে কিনা, সবাই একটু কমেন্টে জানাই, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই এটা একটু কমেন্টে জানাবা। তো প্রথম যে রুলসটা হচ্ছে পি অফ এক্স বহুপদীকে x - a দ্বারা ভাগ করলে পি এ হবে পি অফ এক্সের ভাগশেষ। তো এই পি এটা হবে পি অফ এক্সের ভাগশেষ, সেটা বললাম। তো এখানে x - এটা কি, পি এটা কি, এটা একটা প্রশ্ন আসতে পারে। তো x - এটা হচ্ছে যে ভাজক, অর্থাৎ এখানে যে আমি বললাম এদিকে এই যে x+2 দ্বারা আমি যদি এটাকে ভাগ করি, তাহলে আমি এখানে একটা এখানে একটা আমাদের ভাগশেষ আসবে। তো এই x - 2টা হচ্ছে আমাদের, x+2টা হচ্ছে এখানে ভাজক, আর এটা হচ্ছে আমাদের ভাজ্য। তো এখানে এই ভাজ্যটা হচ্ছে এই জায়গাতে px। ওকে, তো এই pxটা হচ্ছে সেই ভাজ্য, আর x - 1টা হচ্ছে সেই ভাজক, এবং এই যে pa, সেই paটা হচ্ছে এখানে p অফ a, এই p অফ এটা হচ্ছে এখানে ভাগশেষ। ঠিক আছে? তো তারপর এটারই আরেকটা মডিফাইড ফর্মুলা হচ্ছে, বা প্রতিজ্ঞা বা থিওরাম যেটাকে বলি, সেটা হচ্ছে px বহুপদীকে ax + b দ্বারা ভাগ করলে তাহলে p অফ -b/a হবে px এর ভাগশেষ। এখন আমাদের এখানে x - a হলে এখানে হচ্ছে p অফ a, এখানে ছিল ax + b, সেটার জন্য হচ্ছে p অফ -b/a। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কীভাবে এই p অফ -b/a অথবা p অফ a এই জিনিসটাকে লিখবো, বা এই জিনিসটাকে আমি আইডেন্টিফাই করবো যে এক্স্যাক্টলি এখানে এই জিনিসটাই হবে। তো এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আমরা এই এক্সাম্পল একটু খেয়াল করি। এখানে আমি p অফ x হিসাবে একটা বীজগাণিতিক রাশি লিখেছি, সেটা হচ্ছে x² - 5x + 6। ঠিক আছে? তো এই x² - 5x + 6 যে বীজগাণিতিক রাশিটা এখানে আছে, সেটা এখানে x - 1 দ্বারা ভাগ করলে বলা হয়েছে যে এই বীজগাণিতিক রাশিটাকে যদি, এই p অফ xটাকে যদি আমি x - 1 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগশেষটা হবে কি p অফ 1। খেয়াল করি এই যে এই জায়গায় ছিল আমার p অফ x,
এই যে এই জায়গায় সেই পি অফ এক্স আসলো, তারপর এই জায়গায় ছিল এক্স মাইনাস এ, এই জায়গায় আসছে এক্স মাইনাস ওয়ান। দ্যাট মিনস এক্স মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু যদি এক্স মাইনাস ওয়ান হয়, তাহলে কি আমরা বলতে পারি না যে এ ইকুয়াল টু ওয়ান? অর্থাৎ এই যে বোথ সাইড থেকে যদি আমি এক্স এক্স বাদ দিয়ে দিই, তাহলে আমার মাইনাস এ ইকুয়াল টু থেকে মাইনাস ওয়ান, অর্থাৎ এ ইকুয়াল টু লিখতে পারি আমি ওয়ান। ঠিক আছে, তার মানে এর মানটা হচ্ছে আমার এখানে ওয়ান। দ্যাট ইজ আমি এই জায়গায় পি অফ এ, এটার পরিবর্তে আমি লিখব এই যে পি অফ ওয়ান। ঠিক আছে, এই পি অফ এর পরিবর্তে কী লিখবো? পি অফ ওয়ান। এখন পি অফ ওয়ান মানে হচ্ছে এই পি অফ এক্সের পরিবর্তে আমি পি অফ ওয়ান নিচ্ছি, অর্থাৎ এক্সের মানের পরিবর্তে আমার ওয়ান আসতেছে। এই ওয়ান মানটা এখন আমি এই প্রত্যেকটা এক্সে বসাই দেবো, বসাই দেওয়ার পর এখানে আমি ম্যাথ ক্যালকুলেশন করলে, হিসাব নিকাশ করলে আমার অ্যান্সার আসতেছে টু। অর্থাৎ আমি যদি এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে টু। আমরা একটু প্রমাণ হিসাবে খেয়াল করি যে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। ওকে, এখন আমরা এক্স দিয়ে এটাকে ভাগ করি, তো প্রথমে আমাকে এক্স নিতে হবে, তাহলে এক্স দিয়ে এক্স এটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স। ওকে, তারপর মাইনাস করবো, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস। ওকে, এখানে হবে মাইনাসের ফোর এক্স প্লাস সিক্স। তো এখানে মাইনাস ফোর নিতে, মাইনাস ফোর নিলে মাইনাসের ফোর এক্স প্লাসের ফোর, তারপর এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে ফোর এক্স কাটা, সিক্স থেকে ফোর গেলে থাকবে টু। তো এই যে আমার ভাগশেষ হচ্ছে টু। তো এইরকম লম্বা প্রসেস আমরা কাজ না করে সিম্পলি আমরা ভাগশেষ বের করতে পারি এই উপপাদ্যটা ইউজ করে। ঠিক আছে, বা এই প্রতিজ্ঞাটা ইউজ করে। তো এখন এই জায়গাতে প্রতিজ্ঞাটা কী ছিল যে পি অফ এক্সকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হবে পি অফ এ। তো পি অফ এ এর জিনিসটা কি? এখানে এক্সের পরে যে জিনিসটা থাকবে এক্স মাইনাস এ যদি থাকে, যেমন এখানে এক্স মাইনাস ওয়ান ছিল, তাহলে আমার এখানে হবে পি অফ ওয়ান। এখন যদি আমার এক্স প্লাস ধরি, সাপোজ এখানে এক্স প্লাস টু আছে সাপোজ, তাহলে আমার পি অফ এ, অর্থাৎ এটাকে আমি কার সাথে কম্পেয়ার করবো? এক্স মাইনাস এর সাথে এটাকে আমি কম্পেয়ার করবো। তো এক্স মাইনাস এর সাথে যদি এটাকে আমি কম্পেয়ার করি, তাহলে এর মানটা আমার কী আসবে? এ ইকুয়াল টু হবে মাইনাস টু। অর্থাৎ আমার এখানে সূত্রে কী আছে? এক্স মাইনাস এ আছে, এখানে হচ্ছে আমার প্লাস আসছে। তো এটাকে আমি এভাবে কনভার্ট করে নিব, বা সাপোজ এটাকে সিম্পলি যদি আমরা চিন্তা করি, কনভার্টের ওটাতে ভেজাল না করে আমরা সিম্পলি চিন্তা করি যে এক্স প্লাস টু ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে টুটাকে যদি ওই পাশে নিয়ে নেই, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাসের টু। অর্থাৎ এই মাইনাসের টু যদি বসানো, মাইনাসের টুটা হবে তখন এর মানটা। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করো এই জায়গাতে যখন আমি পি এক্স মাইনাস ওয়ান নিয়েছি, তখন আমার পি অফ ওয়ান হয়েছে। তো আমি যদি এক্স প্লাস ওয়ান নিই, তাহলে এখানে হবে পি অফ মাইনাস ওয়ান হবে, কারণ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরলে ওয়ানটাকে আমি যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কী হবে? এক্স ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান। তাহলে সেই হিসাবে আমি এখানে মাইনাসের ওয়ান মানটা বসাবো। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে কি করা যায়? এ এক্স প্লাস বি, এটার ক্ষেত্রেও সেম কাজটাই করব। আমরা এই এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো চিন্তা করি। জিরো যদি চিন্তা করি, তাহলে এখানে খেয়াল করো এ এক্স ইকুয়াল টু হবে মাইনাসের বি, বিটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, তারপরে এটাকে আমি রাইট সাইডে নিয়ে যদি যাই, তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাসের বি বাই এ। এই হচ্ছে মাইনাসের বি বাই এ, এখানে এই খেয়াল করো পি অফ মাইনাস বি বাই এ হবে লিখছি। তো এইভাবেই তোমার যা দ্বারাই তুমি ভাগ করো না কেন, ওইটাই শুধু বাম পাশে রাখবে, বাকি সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দেবা। এতে করে কি হবে? ওই যেই মানটা আসবে সেই মানটাকে তুমি পি অফ হিসাবে বসাই দিবা, বসাই দিয়ে হিসাব নিকাশ করে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে কি? ভাগশেষ। ওকে, নেক্সট যে প্রতিজ্ঞাটা সেটাতে আমরা খেয়াল করি 3 নম্বর রুলসটাতে। পি অফ এক্স বহুপদীর যদি পি অফ এ ইকুয়াল টু জিরো হলে এক্স মাইনাস এ পি এক্সের একটি উৎপাদক বলা হয়েছে। আচ্ছা, নুরুল বলেছে আরেকটু সাউন্ড ভালো হলে ভালো হতো। জি, চেষ্টা করতেছি। আশা করি হেডফোন ইউজ করবেন, হেডফোন ইউজ করলে সাউন্ডটা আর একটু বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তো পি অফ এক্স বহুপদীর পি অফ এ ইকুয়াল টু জিরো হলে এক্স মাইনাস এ পি এক্সের একটি উৎপাদক হবে। অর্থাৎ আমি যেই বহুপদীটা নিব পি অফ এক্স, এই যে বহুপদী আমার পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো এখানে যদি পি অফ এ ইকুয়াল টু যদি জিরো হয়, ঠিক আছে, তাহলে বলা যাবে যে এক্স মাইনাস এ পি এক্সের উৎপাদক হবে। তো পি অফ এ মানে কি? র্যান্ডমলি আমি যদি এখানে একটা নাম্বার নিলাম যে এক্সের পরিবর্তে আমি 2 বসালাম, এক্সের পরিবর্তে আমি 1 বসালাম, এক্সের পরিবর্তে আমি 3 বসালাম, এক্সের পরিবর্তে আমি 4 বসালাম, যেই সংখ্যাটাই এখানে বসাই ওটার জন্য যদি আমার এই টোটালটার অ্যান্সারটা 0 আসে, তাহলে এক্স মাইনাস ওই সংখ্যাটা পি এক্সের একটি উৎপাদক হবে। এখানে আমি 2 বসাইছি,
পি অফ টু, তো পি অফ টু ইকুয়াল হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6। দেন এখানে হিসাব নিকাশ করে আমার অ্যান্সার কী আসছে, 0 আসছে অ্যান্সার। তাহলে এই 0 অ্যান্সার আসাতে আমি বলতে পারি যে এই 2 এক্সের পরিবর্তে আমি 2 বসাইলে আমার টোটালটা কী হচ্ছে, রাশিটা 0 হচ্ছে। সেই হিসেবে আমি বলতে পারি যে এক্স মাইনাস 2 পি এক্সের উৎপাদক। কীভাবে, এই যে পি অফ এ ইকুয়াল টু 0, মানে পি অফ 2 ইকুয়াল টু আমার হয়েছে 0, তাহলে এর মান হচ্ছে কত 2। তাহলে এখানে আমার কী বলছে, এক্স মাইনাস এ, তাহলে এর পরিবর্তে আমি বসাবো 2, তাহলে এই যে এক্স মাইনাস 2। সেম এই জিনিসটার বিপরীতটা হচ্ছে এটা, এখানে বলা হয়েছে যে পি অফ এ 0 হলে এক্স মাইনাস এ উৎপাদক, আর এখানে বলা হচ্ছে যে এক্স মাইনাস এ উৎপাদক হলে পি অফ এ 0 হবে। ঠিক আছে, এই জিনিসটারই ঠিক উল্টাটা হচ্ছে এটা। এখানে বলা হয়েছে যে কি, যে পি অফ এ 0 হলে এক্স মাইনাস এ পি এক্সের উৎপাদক হবে, আর এখানে বলা হচ্ছে যে এক্স মাইনাস এ উৎপাদক হলে পি অফ এ 0 হবে। তো এখানে পি এক্স ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এখানে এক্স মাইনাস 1 হচ্ছে, সরি এক্স মাইনাস 3 পি এক্সের একটি উৎপাদক আমি বলে দিলাম। আমি মানে শুরু থেকে কনফার্ম করে দিলাম যে এক্স মাইনাস 3টা হচ্ছে পি এক্সের একটা উৎপাদক। তাহলে এখানে এ হিসাবে কি ইউজ করা হচ্ছে, 3। এখানে এ হিসাবে ইউজ করা হচ্ছে এই যে 3। তাহলে আমার এই যে এক্স মাইনাস এ ছিল, সেখানে হচ্ছে এক্স মাইনাস 3, তাহলে এ মানে হচ্ছে 3, তাহলে পি অফ এ ইকুয়ালটা হচ্ছে 0 বলা হচ্ছে। তাহলে এর বসাবো, তাহলে পি অফ 3 আমি বের করি, পি অফ 3 বের করলে আমার অ্যান্সার আসছে কত, 0। তাহলে সুতরাং পি অফ 3 ইকুয়ালটা বলা যাচ্ছে 0। ঠিক আছে, তো এই দুইটা জিনিস একটা আরেকটার বিপরীত বা অপোজিট। এটাতে বলা হচ্ছে যে পি অফ এ 0 হলে এক্স মাইনাস এ হবে পি এক্সের উৎপাদক, আর এটাতে বলা হচ্ছে যে এক্স মাইনাস এ যদি উৎপাদক হয় তাহলে পি অফ এ ইকুয়াল টু হবে 0। ঠিক আছে, এবং এই দুইটা রুলস থেকে মোটামুটি এই রুলসটা, এটা এবং এটা, এই দুইটা রুলস থেকে এবং এটাও মাঝে মধ্যে থাকে, এই দুইটা থেকে একটু ম্যাথগুলা বেশি আসে। ওকে, আচ্ছা, তো আমরা আজকে আমাদের সেকেন্ড যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা সেই সেকেন্ড টপিকটা নিয়ে একটু আলোচনা করব। তো এই চ্যাপ্টারে আমাদের উৎপাদকের বিশ্লেষণ দুইভাবে করা যায়। ঠিক আছে, দুই ধরনের নিয়ম আছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের, সেই দুই ধরনের নিয়ম থেকে নিয়মের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণটা করা যায়। তো উৎপাদকের বিশ্লেষণের যে প্রথম যে নিয়মটা আছে এখানে, 1 মিনিট প্লিজ। আচ্ছা, তো উৎপাদকের বিশ্লেষণের প্রথম যে নিয়মটা আছে আমাদের এখানে, সেটা এই নিয়মটা মেনলি রুলস নাম্বার 1, জেনারেল ম্যাথেও আছে এই নিয়মটা। এটা হচ্ছে 3.4-এর নিয়ম। ঠিক আছে, 3.4-এর জেনারেল ম্যাথের সেই চ্যাপ্টারের যে ম্যাথগুলো বেসিক্যালি সেই নিয়মটা এখানে সেম টু সেম ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের ওই নিয়মের উপর ভিত্তি করেও কিছু উৎপাদকের বিশ্লেষণের কাজ আছে। তো খেয়াল করি, ধরি এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। ঠিক আছে, তো এই যেই রাশি, বীজগাণিতিক রাশিটা আমাদের দেওয়া আছে, এটাকে আমরা ধরি এফ অফ এক্স। ঠিক আছে, এটাকে এফ অফ এক্স ধরে নিয়ে আমরা এখানে এখন আমাদের টার্গেট হবে এখান থেকে একটা উৎপাদক বের করা। ঠিক আছে, তো এই উৎপাদকটা বের করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এক্সের একটা পরিবর্তে একটা মান বসাবো। এমন মান বসাতে হবে এখানে এক্সের পরিবর্তে যেই মানের জন্য টোটাল অ্যান্সারটা কী হবে, 0 হবে। অর্থাৎ আমি যদি এক্স ইকুয়াল টু 1 বসাই তাহলে এফ অফ 1 হবে, এক্সের পরিবর্তে আমি 1 বসাচ্ছি, সেই কারণে এফ অফ 1। তাহলে এখানে এক্সের তারপর হিসাব নিকাশ করে অ্যান্সার আসলো কত, 0। তাহলে এক্সের মান 1-এর কারণে আমার অ্যান্সার আসছে 0। তাহলে একটু আগে যে আমরা যে উৎপাদকের যে রুলসটা পড়লাম, যে এফ অফ 1 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স মাইনাস 1 এফ অফ এক্সের একটি উৎপাদক। এখানে প্লাসের মান, সে কারণে এক্স মাইনাস 1। যদি এখানে মাইনাসের 1 হইতো তাহলে হয়তো এক্স প্লাস 1। রুলসটা কী ছিল, যে এফ অফ এ ইকুয়াল টু 0 হলে, এফ অফ এ ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস এ একটি উৎপাদক হবে। তাহলে সেই হিসাবে এই যে এক্স মাইনাস এ, এখানে এ মানে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, ওকে। তারপরে যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা এই উৎপাদকের যেই মেইন যে বীজগাণিতিক রাশিটা সেটাকে লিখব, তারপরে একটা লাইন গ্যাপ থাকবে, তারপর আমরা, ঠিক আছে। তো এটাকে এই প্রসেসটা একটু ভিন্ন প্রসেস, কীভাবে করব খেয়াল করি। প্রথমে আমরা এখানে যে আমরা উৎপাদক এক্স মাইনাস 1 পেয়েছি, সেই উৎপাদক এক্স মাইনাস 1টাকে লিখব। ঠিক আছে, তারপর আমাদেরকে চিন্তা করতে হবে এখানে এক্সের সাথে
কত গুণ করলে এই এক্স কিউবটা পাওয়া যাবে, এক্সের এখানের এই এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউবটা পাওয়া যাবে সেটা চিন্তা করতে হবে। তাহলে এক্সের সাথে আমরা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমরা এক্স কিউবটাকে পাবো। তাহলে এক্স স্কোয়ার নিলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স গুণ করলে এক্স কিউব, তারপর এক্স স্কোয়ারের সাথে -1টাকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমার হচ্ছে প্লাসের 4x স্কোয়ার আছে, এখানে আমরা পাইছি মাইনাসের এক্স স্কোয়ার। আবার আমি x - 1টাকে নিব, নেওয়ার পরে তারপর চিন্তা করতে হবে যে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে পাশে কি বসালে প্লাসের 4x স্কোয়ার হবে। এখানে আমি যদি প্লাসের 5x স্কোয়ার নিই তাহলে আমার প্লাসের 4x স্কোয়ার হবে। তাহলে এই এক্সের সাথে যদি আমি প্লাসের 5xটাকে গুণ করি তাহলে আমার প্লাসের 5x স্কোয়ার আসতেছে। তাহলে 5xটা বসাতে গুণ করলাম, 5x ইন্টু এক্স গুণ করলে 5x স্কোয়ার, 5x ইন্টু -1 গুণ করলে মাইনাসের 5x। তারপর মাইনাসের 5x আসলো, তারপর এখানে আছে আমাদের প্লাসের এক্স। তো এখানে মাইনাসের 5xের সাথে আমি কি যোগ করলে আমার প্লাসের এক্স পাওয়া যাবে সেটা চিন্তা করতে হবে। তাহলে মাইনাসের 5xের সাথে যদি আমি প্লাসের 6x দিই তাহলে আমার প্লাসের এক্স আসবে। তাহলে প্লাসের 6x আনার জন্য এখানে আবার x - 1 আমি নিলাম, সেটার সাথে আমি কী করবো, প্লাসের 6 গুণ করবো। তাহলে প্লাসের 6 দিয়ে গুণ করলে এখানে মাইনাসের 6x হলো, ঠিক আছে। তারপর 6-এর সাথে -1 গুণ করলে মাইনাসের 6 হলো। তো এই হিসাবে এই সবটা জিনিস ভাঙানো হলো। তো এখন এখানে একটু খেয়াল করবা, এই জিনিসটা করার ক্ষেত্রে লাস্টের এটা এবং এই লাস্টের এই ধ্রুবকটা, দুইটা ধ্রুবকই অটোমেটিকলি মিলে যাবে, ঠিক আছে। যদি এই জিনিসটাতে না মিলে, অর্থাৎ এই লাস্টের এই ধ্রুবক এবং এখানে লাস্টের এই ধ্রুবক, এই দুইটা ধ্রুবক যদি না মিলে তাহলে বুঝবা যে ক্যালকুলেশনে কোথাও একটু ঝামেলা হয়েছে, আবার একটু রিচেক করবা। ওকে, এরপর কি করবো, প্রত্যেকটাতে এই সম্পূর্ণ লাইনের প্রত্যেকটা পদে এই পদ তিনটা পদের মধ্যে এখানে আমার x - 1 কমন আছে। তাহলে আমি x - 1টাকে কমন নিলাম, ঠিক আছে। x - 1 কমন নিলে এখানে ঠিকই থাকবে, এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার, তারপর প্লাসের 5x লিখলাম প্লাসের 5x, তারপর প্লাসের 6 লিখলাম প্লাসের 6। এখন আবার এই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো সেটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 হয়। তাহলে x কমন নিলে x প্লাস 3 হয়, প্লাস 2 নিলে x প্লাস 3 হয়। তো এখানে এই দুটো থেকে আবার x প্লাস 3 x প্লাস 2 আসলো। তো এই হচ্ছে আমাদের প্রথম নিয়মের উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। আচ্ছা, এখানে দ্বিতীয় যে রুলসটা আছে সেই রুলসটা একটু ব্যতিক্রম। কীরকম খেয়াল করি, আগের যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করেছে প্রত্যেকটা ছিল এক চলক বিশিষ্ট বহুপদ, এটা কারণ প্রত্যেকটাতে চলক সেম এক্স এক্স এক্স, ঠিক আছে। কিন্তু আমাদের দ্বিতীয় যেই উৎপাদক বিশ্লেষণটা সেটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার দুই চলক বিশিষ্ট। ওকে, তো দুই চলক হওয়ার কারণে আমাদের এখানে নিয়মটা একটু ভিন্ন নিয়ম কাজ করবে। তো দুই চলকের ক্ষেত্রে খেয়াল করো, চলকটা কি দেওয়া আছে, -3x স্কোয়ার -2xy এইভাবে দেওয়া আছে চলকটা। তো প্রথমে আমরা যে কাজ করব যে এক সম্বলিত পদগুলো ও ধ্রুবক নিয়ে, এক সম্বলিত পদগুলো ও ধ্রুবক নিয়ে পাই। অর্থাৎ এই যে রাশিটা, সম্পূর্ণ রাশিটা থেকে আমি যে জায়গাতে শুধু এক্স আছে এবং যে জায়গা যেটা শুধু ধ্রুবক আছে সেই জিনিসগুলো আমি নেব। তাহলে এখানে এক্স আছে শুধুমাত্র এই জায়গাতে এক্স আছে, এখানে এক্স ওয়াই দুইটা আছে, সো এটা নেওয়া যাবে না। তো এখানে শুধু এক্স আছে 11x, তারপর হচ্ছে এই ধ্রুবক। তাহলে আমি কি নিলাম -3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। ওকে, আচ্ছা, ইকুয়াল টু তারপর হচ্ছে মাইনাসের 3x। এই জিনিসটাকে এখন আমরা কী করবো, ভাঙাবো, মানে মিডল টার্ম ফ্যাক্টর করে এটাকে ভাঙাবো। মিডল টার্ম ফ্যাক্টর করে ভাঙালে এই জিনিসটা -3x স্কোয়ার প্লাস 9x প্লাস 2 -6। এখন এখানে কাজ করে, কমন নিয়ে কাজ করে, তো এই জিনিসটা হচ্ছে আমার উৎপাদকে আসে, এটার জন্য উৎপাদকে বিশ্লেষণ হয় এটা। এখন এক সম্বলিত পদগুলো নিয়ে আমরা কাজ করলাম, সেখান থেকে একটা 3 পদের রাশি নিলাম, সেই রাশিটাকে ভাঙে আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করলাম, ঠিক আছে। এখন আমরা আবার কি করব, ওয়াই সম্বলিত পদগুলো ও ধ্রুবক নিয়ে, মানে যেখানে শুধুমাত্র ওয়াই আছে এবং যেটা ধ্রুবক পদ আছে সেটা নিয়ে কাজ করব। তো শুধুমাত্র ওয়াই আছে, এখানে 8y স্কোয়ার এবং এখানে 8y এবং এখানে ধ্রুবক হচ্ছে 6। তাহলে এই যে 8y স্কোয়ার -8y -6 নিলাম। এইটাকে আবার সেম টু সেমভাবে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙাবো। মিডল টার্ম ফ্যাক্টর ভাঙা হিসেব নিকাশ করে এখান থেকে আমি দুইটা উৎপাদক বের করলাম, ঠিক আছে। তো এই প্রথম যে পদটা সেটার দ্বিতীয় যেই আমরা রাশিটা নিলাম ওয়াইয়ের রাশি, সেই রাশি থেকে আমরা কী করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন কি করব, এখানে কাজ হচ্ছে এরপরে এটাকে প্রথমে এক্সের যেই উৎপাদকটা আসছে সেটাকে ধরবো 1 নং সমীকরণ, আর দ্বিতীয় যেটা সেটাকে 2 নং ধরবো। তাহলে 1 ও 2 নংয়ের উৎপাদকগুলোকে সমন্বয় করে পাই। এই দুটো উৎপাদককে কী করতে হবে, সমন্বয় করতে হবে। অর্থাৎ এই উৎপাদক এবং এই উৎপাদক, এই দুটো উৎপাদককে আমাদেরকে সমন্বয় করতে হবে। তো কীভাবে সমন্বয়টা করা যায় এটা একটু আমরা পিছনে দেখি। তো বোঝার সুবিধার্থে আমি এখানে
ওই জিনিসগুলো আবার লিখলাম এখানে। এটা ম্যাথের অন্তর্ভুক্ত হবে না, এটা আমি বোঝার সুবিধাতে আবার লিখেছি। তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার ছিল আমাদের। তো এই 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে সমন্বয়টা করবো কীভাবে? প্রত্যেকটার যে ধ্রুবক পদগুলো আছে খেয়াল করো, এখানে কি আছে -3, এখানেও আছে -3, এখানে হচ্ছে +2, এখানে আছে +2। তো সমন্বয়ের ক্ষেত্রে কী করব? একই রকম ধ্রুবক থাকবে, ঠিক আছে, একই রকম ধ্রুবকগুলোকে একসাথে নিব। কীভাবে? খেয়াল করো, এখানে এক্সটা হচ্ছে প্লাসের, এখানে 2y হচ্ছে মাইনাসের, তাহলে এই যে এক্স প্লাসের এক্স প্লাসের 2y, তারপর হচ্ছে ধ্রুবক পদ কি -3, তাহলে -3, তারপর এখানে হচ্ছে +2, ঠিক আছে, ধ্রুবক হিসাবে, তাহলে এখানে তার সাথে আছে কি -3x প্লাসের 4y, তাহলে এখানে নিব -3x প্লাসের 4y প্লাসের 2। ওকে, এইভাবে তাহলে আমার উৎপাদকটা নির্ণয় করা হয়ে গেল। ওকে, তো আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, তো আমাদের নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বা যে টপিকটা, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই চ্যাপ্টার থেকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা একটু কঠিনও। তো এই জিনিসটা যদি একটু মনোযোগ সহকারে বা একটু সময় নিয়ে না বুঝো, তাহলে আসলে জিনিসটা বোঝাটা একটু টাফ হবে। সো যারা লাইভে আছো তারা আশা করি তোমাদের পরিচিত যারা আছে সবাইকে এই জিনিসটা শেয়ার করবা, লাইভটাকে শেয়ার করবা, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জিজ্ঞাসা করবা, অথবা পরবর্তীতে এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, সেখান থেকে তোমরা জিনিসটা দেখে নিতে পারো, অথবা এরপরও কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুকের যে গ্রুপ, সেই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো তোমাদের সমস্যা লিখে, আমরা অবশ্যই সমাধান করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা আংশিক ভগ্নাংশটা আলোচনা করছি। তো আংশিক ভগ্নাংশ জিনিসটা হচ্ছে এরকম, অর্থাৎ আমাদেরকে একটা পূর্ণ ভগ্নাংশ দেওয়া থাকবে, সেই ভগ্নাংশটাকে ভেঙে 2টা 3টা বা 4টা আলাদা আলাদা ভগ্নাংশের সমষ্টি রূপে অথবা সমষ্টি রূপে মানে যোগফল রূপে অথবা বিয়োগফল রূপে লিখতে হবে। সেই জিনিসটাকে এই যে ভেঙে আলাদা করাটা, এই আলাদা আলাদা যে পার্টগুলো করা হয়, সেই জন্য সেটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ। তো যেমন এখানে একটা ভগ্নাংশ আছে, 1 নম্বরে খেয়াল করি, x + 5/x-1 × x-2 × x-3। তো এই সম্পূর্ণ একটা ভগ্নাংশকে ভেঙে আমি এরকম 3টা আলাদা আলাদা ভগ্নাংশে ভাগ করব। তাহলে এই জিনিসটা টোটালটাকে বলা, এই যে টোটাল জিনিসটা, সেই টোটাল জিনিসটাকে একসাথে বলা হবে কি আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে টোটাল 5টা রুলস আছে। সেই 5টা রুলসের 1 নম্বর যে রুলসটা, তো সেই 1 নম্বর রুলসটা হচ্ছে, খেয়াল করি আমি আমার জিনিসটা আসলে বইয়ের মতো করে আমি লিখি নাই, আমি আমার মতো করে জিনিসটা তোমরা যেভাবে সহজে বুঝতে পারবে সেইভাবে জিনিসটা করার চেষ্টা করেছি। তো খেয়াল করো, 1 নম্বর রুলস হচ্ছে হরের চলকের ঘাত লবের চলকের ঘাতের চেয়ে বড় হবে। অর্থাৎ আমাদের যেখানে ভগ্নাংশের হর এবং লব আছে, এই হরের যে চলকগুলো আছে সেই চলকের যে ঘাত থাকবে মানে পাওয়ার থাকবে, সেটা লবের পাওয়ারের চেয়ে বেশি হবে। কিভাবে? খেয়াল করে, এখানে লবের পাওয়ার হচ্ছে 1, অনলি 1, আর এখানে হরের পাওয়ার হচ্ছে এই 3টা এখানে গুণাকার আছে, x-1 x-2 x-3 3টা গুণাকার আছে। তাহলে এই 3টাকে যদি আমি গুণ করি, 3টা এক্সকে যদি আমি এখানে মাল্টিপ্লাই করি, এই এক্স এবং এই এক্স, এই 3টা এক্সকে যদি গুণ করা হয়, তাহলে এখানে কি আসবে? x³ আসবে। ঠিক আছে, তার মানে নিচের পাওয়ার এক্সের পাওয়ার হচ্ছে আমার কিউব, উপরের এক্সের পাওয়ার হচ্ছে শুধু 1। তো এখানে এই উপরের লবের যে এক্সের পাওয়ার, সেটা হচ্ছে নিচের হরের এক্সের পাওয়ারটা কি বেশি। তাহলে এটাকে ভাঙানোর ক্ষেত্রে যেই রুলসটা, সেটা হচ্ছে সিম্পল, একদম সিম্পল রুলস, জিনিসটা সিম্পলভাবে তোমরা মাথায় নিতে পারো। সেটা হচ্ছে যে নিচের যে উৎপাদকগুলো আছে, সেই উৎপাদকগুলোকে এভাবে লিখে ফেলবা সিরিয়ালি, প্লাস দিয়ে ফার্স্টে x-1, তারপর প্লাস, তারপর আবার x-2, তারপর প্লাস x-3। ঠিক আছে, তো এভাবে আলাদা আলাদা করে লিখবে এবং প্রত্যেকটার উপরে সিরিয়ালি a প্লাস b তারপর প্লাস c দিয়ে দিবা। ঠিক আছে, একদম সিম্পল। দেন রুলসটা একটু আমি আবারও বলতেছি। রুলসটা হচ্ছে যে হরের যেই টোটাল এক্সের পাওয়ার বা ঘাত, সেই ঘাত লবের ঘাতের চেয়ে বা লবের পাওয়ারের চেয়ে বেশি হবে। এখানে লব হচ্ছে x + 5, তো এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, নিচে হচ্ছে x-1 x-2 x-3, তো এখানে 3টাকে গুণ করলে এক্সের পাওয়ারটা আসবে x³ অর্থাৎ উপরে এক্সের পাওয়ার হচ্ছে 1, নিচের এক্সের পাওয়ার হচ্ছে 3। তো এই ক্ষেত্রে কী করবো আমরা, যে a/x-1
প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস টু, অর্থাৎ নিচের যে হরগুলো আছে সেই হরগুলোকে সিরিয়ালি জাস্ট লিখে ফেলবো প্লাস প্লাস করে। ওকে, দেন 2 নাম্বার যে রুলসটা সেটা হচ্ছে হরের চলকের ঘাত এবং লবের চলকের ঘাতের সমান বা বড়, অর্থাৎ আমাদের যে হর থাকবে সেই হরের যে ঘাত থাকবে সেই ঘাতটা লবের ঘাতের সমান হবে অথবা লবের ঘাতটা হরের ঘাতের চেয়ে বড় হবে। তো এখানে খেয়াল করি আমাদের লবের যে ঘাত সেটা হচ্ছে 3, মানে এক্স কিউব আছে, এখানে পাওয়ার হচ্ছে 3, আর নিচের যেই আছে সে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ 3টা এক্সকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এক্স কিউব আসবে সেম টু সেম। তাহলে উপরের পাওয়ার হচ্ছে এক্স কিউব, নিচের পাওয়ার হচ্ছে এক্স কিউব, তাহলে আমাদের পাওয়ার কি সমান। তখন সমান হলে এখানে খেয়াল করে কী করবো, রুলস সেম আগেরটার মধ্যে জাস্ট একটু অ্যাডজাস্ট হবে, এখানে একটু অ্যাড হবে নতুন করে। সেই অ্যাড হবে কীরকম খেয়াল করব, উপরের যেই হর আছে সেই হরের যেই সহগ এখানে হচ্ছে 2, আর নিচের যেই এক্সগুলোকে যদি আমি গুণ করি তাহলে এখানে হবে এক্স কিউব, তাহলে ওই এক্স কিউবের সহগ হবে এখানে 1, ঠিক আছে। তাহলে উপরের যেই সহগটা 2 সেই 2টাকে আমি যদি নিচের সহগ 1 দিয়ে ভাগ করি, অর্থাৎ আমি 2কে 1 দিয়ে ভাগ করি, তাহলে আমার অ্যান্সার আসবে কত 2। এই 2টা জাস্ট সামনে বসে যাবে। যদি উপরের সহগটা 1 হতো নিচের সহগটাও 1 হতো তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে অ্যান্সার হতো 1, তাহলে এখানে সামনে 1 বসে যেত। উপরের সহগ যদি 1 হতো নিচের সহগ যদি 2 হতো তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে হাফ হতো, তাহলে এখানে হাফ বসে যেত, ঠিক আছে। তারপরে বাকি নিয়মটা সবটা আগের মতোই, 1 নম্বরের যে নিয়ম সেই নিয়মের মতোই এই 2 নম্বরের নিয়মটা। কীভাবে, প্রত্যেকটার যেই নিচের যেই উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলো সিরিয়ালি আমরা বসাই দেবো, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, তারপর উপরে এ প্লাস বি প্লাস এই যে সি, ঠিক আছে। ওকে, এই গেল 2 নাম্বার। 2 নম্বর নিয়মটা কী ছিল, যে হরের পাওয়ার অর্থাৎ হরের ঘাত এবং লবের ঘাত মানে দুইটারই পাওয়ার যদি সমান হয় অথবা লবের পাওয়ারটা যদি বেশি হয় তাহলে এই নিয়মে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার। তো 3 নাম্বার যে নিয়মটা সেটা আমরা খেয়াল করি। 3 নম্বর নিয়মে বলা হয়েছে যখন হরের পুনরাবৃত্তি হয় এবং হর একঘাত বিশিষ্ট হয়। হরের পুনরাবৃত্তি মানে হচ্ছে হরটা রিপিট হবে, ঠিক আছে, এবং হরটা একঘাত বিশিষ্ট হবে। ওকে, তো খেয়াল করো এখানে কী লেখা হয়েছে, এক্স বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 স্কোয়ার। এই যে হোল স্কোয়ারটা আছে এই হোল স্কোয়ারটার মানে হচ্ছে পুনরাবৃত্তি। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি, এই যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ এই একই জিনিস কি দুইবার আসলো, সেই জন্য বলা হচ্ছে যে এইরকম পুনরাবৃত্তি হলে। তো এই জিনিসটাকে আরও যদি সিম্পলভাবে আমরা চিন্তা করি তাহলে বলা যায় যে নিচে যদি আমার হোল স্কোয়ার থাকে, কোনোটার উপর ইন্ডিভিজুয়ালি স্কোয়ার না থাকে, মানে এককভাবে কোনোটার উপর স্কোয়ার না থাকে, আমার যদি টোটালি কোনো একটার উপরে স্কোয়ার থাকে তাহলে আমাদের জন্য আমরা এই নিয়মটাকে ফলো করব। তো নিয়মটা কি, নিয়মটা এটাও সেম সিম্পল নিয়ম, 1 নাম্বারটার মতোই অনেকটা বা 2 নাম্বারটার মতোই অনেকটা। তো কাজ হচ্ছে প্রথমে যে পদটা থাকবে এক্স মাইনাস 2 সেটাকে এক্স মাইনাস 2 লিখবো, প্লাস দিলাম, তারপরে মানে ভগ্নাংশ রেখে ওটার উপর এ বসবে, তারপর আবার ভগ্নাংশ নিয়ে নিচে এখানে যেটা পাওয়ার আছে এখানে কি আছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আছে। তো এই হোল স্কোয়ারটাকে আমরা কী করব, প্রথমে পাওয়ার ছাড়া লিখবো তারপরে পাওয়ার দিয়ে লিখবো, অর্থাৎ প্রথমে এক্স মাইনাস 1 হবে তারপর হবে এক্স মাইনাস 1 স্কোয়ার। যদি এখানে এক্স মাইনাস 1 কিউব হইতো তাহলে কী করতাম, প্রথমে এক্স মাইনাস 1 লিখতাম তারপর এক্স মাইনাস 1 স্কোয়ার লিখতাম তারপর এক্স মাইনাস 1 কিউব লিখতাম, ঠিক আছে। তো যেহেতু আমার স্কোয়ার পর্যন্ত আসছে তাহলে আমরা স্কোয়ার পর্যন্ত লিখবো, তারপর উপরে সিরিয়ালি এ বি সি বসাই দেবো। ওকে, তো এই 3টা নিয়মকে এইভাবে ভাঙাতে হবে এবং এই ভাঙানোটাই প্রত্যেকটা মেথের ইম্পর্টেন্ট। এবং যে রুলসগুলো আমি বললাম সেই রুলসগুলো তোমার মাথায় না থাকলে বা তুমি যদি রুলসগুলো মুখস্থ না করো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে না যে কোন মেথে আমাকে কোন কাজটা করতে হবে, ঠিক আছে। ওকে, রুলস নাম্বার 4 হচ্ছে যখন কোনো হরের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, যেমন এক্স বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, এই যে এক্সের উপর যে ভিতরে যে স্কোয়ারটা দিলাম তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে বলা হবে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, ঠিক আছে। এরকম ভিতরে স্কোয়ার থাকলে কোনো একটার উপর নির্দিষ্টভাবে স্কোয়ার থাকলে দ্বিঘাত সমীকরণ হলে বা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক হলে তখন হচ্ছে আমাদের এই রুলসটা, ঠিক আছে। আগের রুলসটাতে ছিল কি বাহিরে স্কোয়ার ছিল হোল স্কোয়ার, 3 নাম্বার রুলসে ছিল আমাদের বাহিরের দিকে বাহিরে স্কোয়ার থাকবে, মানে টোটালটার উপরে স্কোয়ার থাকবে, কোনোটার উপর নির্দিষ্ট করে স্কোয়ার থাকবে না,
কোনো চলকের উপর স্কোয়ার থাকবে নির্দিষ্টভাবে, কিন্তু সম্পূর্ণটার উপর স্কোয়ার থাকবে, এটা ছিল আমাদের 3 নম্বর রুলস। তো এই 4 নম্বর রুলসে হচ্ছে ভিতরে এক্সের উপরে স্কোয়ার থাকবে, ঠিক আছে, এটাকে বলা হবে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। তো এই দ্বিঘাত উৎপাদকটা কী করতে হবে খেয়াল করি, প্রথমে x-2 লিখলাম, তারপরে যেটা আছে সেই উৎপাদকটাকে লিখলাম x² + 3। তো x-2 এর উপরে নর্মালি এ বসবে অ্যাজ ইউজুয়ালি, যে আমরা আগের যে নিয়মগুলো দেখলাম সেই হিসাবে, প্লাস যেটাতে দ্বিঘাত ছিল সেই দ্বিঘাতটাকে এখন কি হবে, এর পরে কি আসে b, তাহলে সেখানে বসবে bx + c, ঠিক আছে। জাস্ট সিম্পল x+2 বসাই, x² + 3 x² + 3 বসাই, তারপরে x+2 এটা আগের সিম্পল নিয়মে এটার উপরে এ বসবে, প্লাস এখন এটাতে যেহেতু x² অর্থাৎ এটা দ্বিঘাত উৎপাদক, সেই দ্বিঘাত উৎপাদক হওয়ার কারণে এর পরে কি আসছে, সিরিয়ালি b আসে, তাহলে এখানে লিখতে হবে bx + c, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে রুলস নাম্বার 5। তো রুলস নাম্বার 5টা মেনলি 3 এবং 4 এই দুইটাকে মিক্স করে হয়েছে, ঠিক আছে। তো কী বলেছে, যখন হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ ওই যে আমরা 3 নম্বর রুলসে পড়েছি যে পুনরাবৃত্তি হবে, এবং 4 নম্বরে পড়েছে যে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। তো এখানে এটা দুইটাই থাকবে, যে দ্বিঘাত থাকবে এবং পুনরাবৃত্তি হবে, রিপিট হবে, অর্থাৎ ভিতরেও স্কোয়ার থাকবে, বাহিরেও স্কোয়ার থাকবে, বা বাহিরে কিউব থাকবে, বাহিরে 4 থাকতে পারে। তো সাধারণত স্কোয়ার পর্যন্ত দেওয়া হয়, কিউব দিলে অনেক বড় হয়ে যায়, সেজন্য ওটা দেওয়া হয় না সচরাচর। আচ্ছা, তো জিনিসটা কীভাবে, 2/x × x² + 2/2, তারপর হচ্ছে হোল স্কোয়ার, x² + 2 এর উপর হোল স্কোয়ার, অর্থাৎ ভিতরেও স্কোয়ার আছে, বাহিরেও স্কোয়ার আছে, ভিতরেও পাওয়ার, বাহিরেও পাওয়ার। তো এই ক্ষেত্রে কী হবে, প্রথমে x হচ্ছে একটা উৎপাদক, তারপর x² + 2 হোল স্কোয়ার হচ্ছে আরেকটা উৎপাদক। তো প্রথমে a/x লিখব, তারপর প্লাস এটাকে bx, 3 নম্বরের যে নিয়মটা আসলে সেটাতে আমাদের যে স্কোয়ার থাকবে, যেটাতে প্রথমে আমরা সেটাকে স্কোয়ার ছাড়া লিখবো x² + 2, তারপরে সেটাকে স্কোয়ার দিয়ে লিখবো x² + 2 হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে 4 নম্বর নিয়মে আসবো। 4 নম্বর যে নিয়মটাতে কী করছিলাম আমরা, যেটাতে দ্বিঘাত সমীকরণ থাকবে, সেই দ্বিঘাত সমীকরণটার উপরে এখানে এ ছিল, এর উপর আমরা কী লিখবো bx + c, তারপরে এখানে আবার দ্বিঘাত সমীকরণ আছে, তো এটার উপরে c এর পরে আসে d, তার এখানে লিখবো dx + e, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 5টা নিয়ম। তো এই 5টা নিয়মের থেকে তোমাকে ম্যাথগুলো করতে হবে, এবং এই ম্যাথগুলো এই 5টা নিয়ম থেকে যে কোনো একটা নিয়ম অবশ্যই পরীক্ষাতে সৃজনশীলে পাবা, এটা একদম 100% শিওর, ঠিক আছে। তো এই 5টা নিয়ম থেকে এখন আমরা এক্সাম্পল দেখব। আমি 2টা এক্সাম্পল দেখাবো, এবং 2টা এক্সাম্পলে 2টা নিয়ম, যে 2 নিয়ম এটাকে সলিউশন করা যায়, সেই 2টা সলিউশন প্রসেস আমি এখন দেখাবো। ওকে, খেয়াল করি এক্সাম্পল 1, এটা আবার রুলস নাম্বার 1ও। তো এটা রুলস নাম্বার 1টাকে আমি প্রতিস্থাপন নাম দিয়েছি, মানে এখানে প্রতিস্থাপন করে অ্যান্সারগুলো বের করতে হয়, তো মানগুলো বের করতে হয়। তো কীভাবে প্রতিস্থাপন করে মানগুলো বের করা হয় খেয়াল করি। তো প্রথমে যে জিনিসটা আছে 2x³ এখানে একটু কাটাকাটি হয়েছে, 2x³ / x - 1 x - 2 × x - 3। তো এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2তে কী ছিল, যে আমার যদি নিচের উৎপাদকগুলোর সহগ এবং উপরের সহগ চলকের, নিচের উৎপাদকগুলোর যে চলক আছে সেই চলকের সহগ এবং উপরের চলকের সহগ যদি সেম হয়, তাহলে কি করতে হবে, এইভাবে বাঁধাতে হবে। তো উপরের চলক হচ্ছে আমার এখানে x³ মানে আর হচ্ছে এখানে টোটাল পাওয়ার হচ্ছে 3, নিচে হচ্ছে আমার x এসবগুলো গুণাকারে আছে। তো আমি যদি এগুলোকে গুণ করি তাহলে আমার কী আসবে, এই x এবং x-কে গুণ করলে x³ পাওয়া যাবে। তো অর্থাৎ নিচের পাওয়ার আসতেছে 3, উপরের পাওয়ারও 3, নিচের পাওয়ারও 3, তার মানে আমার হচ্ছে পাওয়ার দুটা সমান, হরের পাওয়ার এবং লবের পাওয়ার সমান। তাহলে আমি রুলস নাম্বার 2 হিসাবে কাজ করব। তো 2 হিসাবে কাজ করতে প্রথমে যে কাজটা করতে হবে, উপরে যে চলকের সহগ আছে হচ্ছে 2, নিচের যে চলক সেই চলকের সহগ হচ্ছে 1। তাহলে 2কে যদি আমি 1 দিয়ে ডিভাইড করি তাহলে থাকে আমার 2, তাহলে এখানে 2 বসবে। তারপরে বাকি এজ ইউজুয়ালি x - 1 x - 2 x - 3 এগুলো আলাদা আলাদা করে লিখবে এবং প্রত্যেকটার উপর a + b + c বসাই দেবে, ঠিক আছে। এখন এই নিয়মটাতে বা পরবর্তী যে ধাপটা, প্রত্যেকটা ম্যাথে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট স্টেপে ভাঙানো, সেকেন্ড স্টেপটার প্রত্যেকটা ম্যাথে একই রকম, প্রত্যেকটা ম্যাথ যে কোনো নিয়ম আসুক, 5টার যে কোনো নিয়ম আসুক, প্রত্যেকটা নিয়মতে সেকেন্ড স্টেপটাতে সেম কাজ করতে হবে। কী করতে হবে, উভয় পক্ষকে এই যে নিচে বাম পাশের নিচে যে হর থাকবে এই হর দিয়ে গুণ করতে হবে বোথ সাইডকে, ঠিক আছে। উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অ্যাকর্ডিং টু দ্য
এই নিচের যেই হর থাকবে সেই হর হিসাবে, ঠিক আছে। তাহলে এখানে উভয় পক্ষকে x-1 x-2 x-3 দ্বারা গুণ করে পাই। তো এখানে যদি গুণ করা হয় তাহলে কি হবে, 2x³ বাই এটাকে যদি আমি এই সবটা হর দ্বারা গুণ করি, এই পাশে গুণ করি, তাহলে কি হবে, এই সবগুলা এটার সাথে কাটা যাবে, তাহলে থাকবে শুধু 2x³, ঠিক আছে। তারপর 2 এর সাথে যদি গুণ করি তাহলে এই সবগুলা এর সাথে গুণ হবে। তারপর এর সাথে যদি সবগুলো গুণ করি তাহলে x-1 x-1টা কাটা যাবে, থাকবে এর সাথে x-2 x-3। সেম টু সেমভাবে বি এর সাথে x-2টা কাটা যাবে, থাকবে x-1 x-3। সেম টু সেম সি এর সাথেও x-3টা কাটা যাবে, থাকবে x-1 x-2। ওকে, তো এই যে প্রসেসটা, এই সেকেন্ড লাইনের যে প্রসেসটা, এই প্রসেসটা প্রত্যেকটা ম্যাথে সেম। আচ্ছা, তারপর হচ্ছে এখন এই 2 নংটাকে 2 নং যে আমরা পাইলাম নতুন করে এটাকে 2 নং সমীকরণ দিব। এখন এই জায়গা থেকে আমাদের টার্গেট হবে এ এর মান, বি এর মান এবং সি এর মান, এই তিনটার মানকে কীভাবে বের করা যায়, এটা থাকবে আমাদের এখানে মেইন টার্গেট। তো এই তিনটার মান বের করার জন্য আমি যদি প্রথমে এর মানটাকে বের করতে, তাহলে আমাকে বি এবং সিকে 0 করতে হবে। যদি আমি বি এর মান বের করি তাহলে এ এবং সিকে 0 করতে হবে। যদি সি এর মান বের করি তাহলে এ এবং বিকে 0 করতে হবে। বাকি আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট টার্গেট করবা, কোনটার মান বের করবা, ওইটা বাদ দিয়ে বাকিগুলোকে 0 করে দিতে হবে। তাহলে আমি প্রথমে টার্গেট নিলাম এর মানকে বের করবো। তাহলে এর মান বের করার জন্য আমরা কী করবো, এখানে দেখো 2 নম্বর উভয় পক্ষে যথাক্রমে x=1 2 3 বসিয়ে পাই। তাহলে প্রথমে আমরা x=1 বসালাম। তো এখন x=1 যে বসাবো, 2 যে বসাবো, 3 যে বসাবো, এটা কীভাবে শিওর হলাম? শিওর হওয়ার প্রসেসটা হচ্ছে, দেখো এর সাথে কী আছে গুণ, x-2 x-3। তো এটা বাদ দিয়ে এখানে বি এবং সিতে খেয়াল করি, বি এর সাথে x-1 x-3, সি এর সাথে x-1 x-2। তাহলে বি এবং সি দুইটার মধ্যে কমন হচ্ছে x-1। তাহলে আমি খেয়াল করো এক্সের মান যদি 1 বসে তাহলে 1 - 1 কত, 0 হয়ে যাবে। এখানে 1 বসালে 1 - 1 0 হয়ে যাবে। প্রত্যেকটা যদি গুণাকার আছে তাহলে সম্পূর্ণ বিটাও 0, সম্পূর্ণ সিটাও 0, অর্থাৎ এটা থেকে যাবে। আর এটা অটোমেটিকলি 0 হয়ে যাবে, কারণ এখানেও সেম এক্সের মান 1 বসবে। তাহলে x = যদি 1 বসে তাহলে এখানে 1³ 2 × 1 মানে 1, সরি 2, তাহলে এখানে 2 হলো। তারপর ইকুয়াল টু a ইন্টু, এই যে a ইন্টু এক্সের মান 1, তাহলে যে 1 বসালাম, 1 - 2, তারপর এক্সের মান আবার 1 বসাবো, তাহলে যে 1 1 - 3, ঠিক আছে। তারপর হিসাব নিকাশ করে এখান থেকে 2 = 2a, সুতরাং a = হচ্ছে 1। তারপর আমরা x = 2 বসাবো। x = যদি আমরা 2 বসাই তাহলে খেয়াল করে এখন আমাদের b এর মানটা বের হবে কীভাবে, এখানে a এর সাথেও x-2 আছে, c এর সাথেও x-2 আছে, তার মানে x-2 x-2 কমন আছে। তাহলে আমি যদি x এর মান 2 বসাই তাহলে এটাও 0 হয়ে যাবে, সিটাও 0 হয়ে যাবে। তাহলে x = যদি আমি 2 বসাই তাহলে খেয়াল করি এখানে যে 2x³ আছে ফার্স্টে, সেই 2x³ এর কারণে এখানে এটা হবে 16 লেফট সাইডে, ঠিক আছে। রাইট সাইডে আমাদের কি আছে, b, ঠিক আছে, b। তারপর x এর মান 2 2 - 1, তারপর x এর মান 2 2 - 3। তো এখানে হিসাব নিকাশ করলে b = আসে -16। তারপর আবার x = যদি 3 বসাই তাহলে x = 3 বসালে আবার c এর মানটা আমাদের বের হবে কীভাবে, এর সাথে x-3 কমন আছে, b এর সাথে x-3 কমন আছে, তাহলে a এবং b দুটোই 0 হয়ে যাবে এবং c এর মানটা বের হবে। তাহলে c এর মান বের হওয়ার ক্ষেত্রে আমি x এর মান এখানে 3 বসাবো। x এর মান যদি 3 বসাই দেখি বাম পাশে আমার 2 × 3³ 2x³ এর পরিবর্তে 2 × 3³, তারপরে ইকুয়াল টু দিয়ে c, তো c, তারপর হচ্ছে 3 - 1, x এর পরিবর্তে 3 বসালাম, তারপর 3 - 2, x এর পরিবর্তে 3 বসালাম। তো হিসাব নিকাশ করে এখান থেকে এটা লেফট সাইড আসে 54, রাইট সাইড আসে 2 × c × 2 × 1, তো সেখান থেকে 2c = 54 আসে, তাহলে c = হচ্ছে 27। এখন আমি এই যে এর মান পেলাম 1, বি এর মান পেলাম 16, সি এর মান পেলাম 27। এই মানগুলা, এই যে 1 - 16 + 27, এই মানগুলা, এই তিনটা মানকে আমি আবার আগের এই a b c এর জায়গায় অর্থাৎ 1 নংয়ে বসাই দেবো। তাহলে a b c এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে বসাইলে খেয়াল করি যে এর জায়গায় 1, b এর জায়গায় -16, c এর জায়গায় +27। তো এইভাবে ইজিলি আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারবো। তো যারা তোমরা নতুন লাইভে জয়েন করলা, তোমরা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আংশিক ভগ্নাংশের টপিক। তো এই টপিক থেকে অবশ্যই একটা ম্যাথ পরীক্ষাতে আসে। তো এবং তোমাদের পরিচিত যারা আছে তাদের সাথে এই জিনিসটা শেয়ার করবে আশা করি। তো এটা 1 নাম্বার রুলসে। তো এখানে এটাকে প্রতিস্থাপন নাম দেওয়ার কারণ ছিল এটাই যে আমি এর পরিবর্তে যে এক্সের পরিবর্তে মান বসাচ্ছি 1 2 3, তো এটা একটা প্রতিস্থাপনের নিয়মই পড়ে, সেই হিসাবে এটার নাম দেওয়া প্রতিস্থাপন, বোঝার সুবিধার্থে। ওকে, আমাদের রুলস নাম্বার 2, অর্থাৎ 2 নাম্বার রুলসে আমরা যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে সহগ সমীকৃতকরণ। ঠিক আছে, এই জিনিসটা একটু
একটু ক্রিটিক্যাল, সামান্য হালকা, এত বেশি কঠিন কিছু না। তো এটা হচ্ছে সহগ সমীকৃতকরণ। তো সহগ সমীকৃতকরণের রুলসটাকে আমরা খেয়াল করি, দেখি একটা এক্সাম্পল এখানে কী দেওয়া লেখা x/(x-1) × x² + 4। তো এটা এখানে এই যে 3টা দাগ দেওয়া হয় ইকুয়াল টুর পরিবর্তে, এটাকে বলা হয় অভেদ। ঠিক আছে, অভেদ মানে অভেদ দ্বারা বোঝা যায় সমতুল্য, মানে এই পাশটা এবং এই পাশটা দুইটা সমতুল বা সমান। ঠিক আছে, ইকুয়াল টু দ্বারা যে জিনিসটা বোঝায় এই অভেদ দ্বারা প্রায় ওই জিনিসটাই বোঝানো হয়। আচ্ছা, তো এখানে খেয়াল করি এই যে আমার ভগ্নাংশটা এখানে দেওয়া আছে x/(x-1) × x² + 4। তো এই ভগ্নাংশটা হচ্ছে এখানে যে রুলসটা পড়বে সেই রুলসটা হচ্ছে 4 নম্বর রুলস। 4 নম্বর রুলসটা আমাদের কী ছিল? আচ্ছা, আমাদের 4 নম্বর রুলসটাতে ছিল, খেয়াল করি 4 নম্বর রুলস হচ্ছে যখন হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। ঠিক আছে, অর্থাৎ এই যে জায়গাতে x² আছে, কোনো একটা এক্সের উপরে x² থাকবে, মানে ভিতরে স্কোয়ার আছে, তাহলে এই রুলসটাতে ভাঙাইতে হয়। তো এখানে খেয়াল করি সেম জিনিসটা এখানে হচ্ছে x²। ওকে, তো x² যেহেতু আছে তাহলে কি করা যাবে, প্রথম যে উৎপাদকটা আছে x-1, সেই x-1টাকে লিখলাম, তারপর দ্বিতীয় যে উৎপাদকটা আছে হচ্ছে x² + 4, সেটাকেও এখানে লিখলাম। তো আমাদের x-1 যদি এখানে প্রথম উৎপাদক হিসেবে x-1 দিলাম, তারপর দ্বিতীয় উৎপাদক হিসেবে x² + 4টাকে দিলাম। তো এখানে a/(x-1) এই x-1 উপরে স্বাভাবিকভাবে যে a বসায় সেটা বসালাম, তারপর প্লাস এটাতে দ্বিঘাত সমীকরণ থাকার কারণে অর্থাৎ x² হওয়ার কারণে এখানে কী বসবে bx + c, কারণ এরপরে সিরিয়ালে আসতেছে b, সেই হিসাবে bx + c বসলো। তো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। এখন সেম টু সেম আগেরটার মতো এই 1 নং সমীকরণটাকে আমরা কী করব, বাম পাশের যে হর আছে সেই হরের যে টোটাল জিনিসটা আছে সেটা দ্বারা এই উভয় পাশে 1 নংয়ের উভয় পাশে গুণ করবো, অর্থাৎ 1 নংকে x-1 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে গুণ করলে কী হবে, এখানে নিচের x-1 x² + 4 কাটা যাবে, থাকবে শুধু x রইল। তারপর এর সাথে আমি যদি ওটাকে গুণ করি তাহলে x-1 কাটা যাবে, থাকবে এর সাথে x² + 4, তাহলে a × x² + 4 হলো। তারপর এখানে প্লাস দ্বিতীয় যেটা আছে সে bx + c/x² + 4, এটার সাথে যদি আমি এটাকে গুণ করি তাহলে x² + 4 দুইটা কাটা যাবে, এখানে থাকবে x-1, তাহলে bx + c × x-1। এটাকে ধরবো আমরা 2 নং সমীকরণ। এখন আমরা সেম আগের প্রসেসে এই a এবং b এবং c এইগুলোর মান বের করতে হবে। ঠিক আছে, তো এখানে যদিও আগের প্রসেসটা সম্পূর্ণভাবে কাজে আসবে না, অর্থাৎ a b c প্রত্যেকটা ক্ষেত্রে আমি x-এর মান বসালে বের হবে না, এই জন্য এই জায়গাতে মেনলি এই সহগ সমীকৃত সিস্টেমটাতে আমাদের যেতে হবে। তো কীভাবে কাজ করবো খেয়াল করি, যতক্ষণ পর্যন্ত আমার ওই x-এর মান বসায় a b c এগুলো মান বের করতে ততক্ষণ আমি কাজ করে যাবো ওইভাবেই। তো এখানে x = যদি আমি 1 বসাই, ঠিক আছে, তো x = 1 আমি কীভাবে বুঝলাম, খেয়াল করি এখানে x-1 আছে, তাহলে x-এর মান যদি আমি 1 বসাই তাহলে এখানে 1 - 1 কি 0 হয়ে যাবে, তাহলে 0 এই সবটার সাথে গুণ হলে b এবং c দুইটাই 0 হয়ে যাবে, অর্থাৎ আমার a এর মানটা বের হয়ে যাবে। সেই হিসাবে আমি প্রথমে x = 1টা বসাচ্ছি, তাহলে x = 1 বসালে এখানে x-এর মান 1 বসলো, তারপর a বসলো, x² মানে হচ্ছে 1² + 4, এই পাঁচটা টোটাল 0 হয়ে যাবে, এই জন্য এটার লিখি নাই, তো এটা লেখার দরকারও নাই। তো এখানে 1 = 5a হবে, তাহলে a = 1/5 হলো। তাহলে আমরা এই প্রতিস্থাপনের সিস্টেমে মানে x-এর পরিবর্তে একটা মান বসিয়ে সেই সিস্টেমে আমরা এর মানটা বের করে ফেলাম। এখন এর মান বের করার পরে তারপর আমরা b এবং c এর মান এই সিস্টেমে বের করতে পারি কিনা, অর্থাৎ এটাকে 0 করলে b বা c বের হবে কিনা। তো আসলে এই প্রতিস্থাপনের সিস্টেমে এটাকে এর এই জায়গাতে যে x² + 4 আছে এখানে যদি আমরা x-এর কোনো মান বসাই তাহলে এখানে কোনোভাবে এটা 0 হবে না, কারণ হচ্ছে এখানে x-এর উপর স্কোয়ার আছে, আমরা x-এর উপর স্কোয়ার থাকার কারণে x-এর মান যদি আমি মাইনাসেরও নেই তাহলে স্কোয়ারের কারণে সে কী হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসে কখনো অবশ্যই 0 হবে না। ঠিক আছে, যদি অ্যাটলিস্ট এই জায়গাতে x-এর মানটা মাইনাস হতো তাহলে এই প্লাসের কারণে +4 থাকলে এখানে 0 হয়ে যেত, কিন্তু এখানে স্কোয়ার থাকার কারণে x-এর মান আমি যাই বসাই না কেন, প্লাসের মান বসাই অথবা মাইনাসের মান বসাই, আমার এখানে কি হবে না, এটা কখনোই মাইনাস হবে না, এর কোনো না কোনো মান থাকবেই। তাহলে আমরা এখানে এই b এবং bx + c বা b এবং c এর যে মান এই প্রতিস্থাপনের সিস্টেমে করতে পারবো না, সেই কারণে মেনলি এই সহগ সমীকৃত। তো এটার জন্য কাজটা কি, খুবই সিম্পল কাজ, আমরা লিখবো এখন দেখো এই 2 নম্বর যে সমীকরণটা আমরা দিলাম সেই 2 নম্বর হতে পাই 2 নং হতে পাই,
কী পাই, কীভাবে করবো, এক্সটা লিখবো, তারপর ইকুয়াল টু এগুলোকে গুণ করে দিব, প্রত্যেকটাকে গুণ করে ভাঙাই দেবো। তাহলে এর সাথে এক্স স্কোয়ার গুণ করবো, এর সাথে 4 গুণ করবো, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 4a। তারপর এখানে বি এক্স এবং এক্স গুণ করবো, তাহলে বি এক্স এবং এক্স গুণ করলে বি এক্স স্কোয়ার, বি এক্স এবং -1 গুণ করলে মাইনাসের বি এক্স, তারপর সি এবং এক্স গুণ করলে সি এক্স, সি এবং -1 গুণ করলে মাইনাসের সি। তো এই টোটাল জিনিসটা গুণ করে এখানে ভাঙ্গাই লিখলাম। ঠিক আছে, এখন আমরা যাব সহগ সমীকৃত, অর্থাৎ কার কার সহগকে আমি সমীকৃত করবো। খেয়াল করো এখানে কি আছে, চলক হিসাবে এক্স স্কোয়ার আছে এখানে চলক, তারপর এক্স শুধু এক্স আছে চলক, আবার এই যে এক্স স্কোয়ার আছে শুধু এক্স আছে, এবং আছে ধ্রুবক, অর্থাৎ এই জায়গাতে এই এ এবং এই সি এই দুইটাতে কোনো চলক নাই, অর্থাৎ এই দুইটা জিনিস হচ্ছে ধ্রুবক। তো আমাদের এখানে এক্স স্কোয়ার এবং এক্স এই দুইটা সহগকে সমীকৃত করলেই আমাদের হয়ে যাবে। তাহলে সেই হিসাবে আমরা লিখলাম এক্স স্কোয়ার ও এক্সের সহগ সমীকৃত করে পাই। তো সমীকৃতকরণটা কীভাবে করব, আমরা খেয়াল করব এই যে সমীকরণটা আছে আমাদের সমীকরণের বাম পাশ এবং ডান পাশে, প্রথমে আমি যদি এক্স স্কোয়ারটা নিই, আমি এক্স স্কোয়ারকে টার্গেট করলে এক্স স্কোয়ারের সহগ বের করার জন্য আমি টার্গেট করব। তো এক্স স্কোয়ারের সহগ বাম পাশে আমার এক্স স্কোয়ার নাই, তাহলে বাম এক্স স্কোয়ারের সহগটা আমি লিখলাম কি 0। আমার ডান পাশে এক্স স্কোয়ার হচ্ছে, এক্স স্কোয়ারের সাথে এখানে আছে এ, আবার এখানে এক্স স্কোয়ারের সাথে আছে বি, তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে বি, তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি। তো এই যে সহগ এ চিহ্ন সহকারে চিন্তা করতে হবে, এখানে চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাহলে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি, বি এর চিহ্নটাও প্লাস, তাহলে প্লাসের বি, তারপরে ইকুয়ালটা হচ্ছে কি 0। আচ্ছা, তারপরে এর মানটা আমরা আগেই পেয়ে গেছি, এ ইকুয়ালটা হচ্ছে 1/5, তাহলে সেই 1/5টা এখানে বসাই দিব, তারপর বি ইকুয়াল টু 0, তাহলে বি 1/5টাকে পাশে ডান পাশে পাঠিয়ে দিলে তাহলে বি ইকুয়াল টু হবে মাইনাসের 1/5। ওকে, আচ্ছা, আবার আমরা যদি এক্সের সহগটাকে সমীকৃত করি, এবার এক্স, শুধু এক্স কোথায় আছে খেয়াল করবো, ডান পাশে খেয়াল করি, শুধু এক্স, যে এখানে এক্স আছে, এই এক্সের সহগ হচ্ছে মাইনাসের বি, এখানে এক্স আছে, এক্সের সহগ হচ্ছে প্লাসের সি, তাহলে যে মাইনাসের বি প্লাসের সি। তারপর বাম পাশে খেয়াল করি, এক্সের সহগ কি আছে, এক্স আছে এখানে শুধু এক্স, তাহলে এক্সের সহগ এখানে হচ্ছে 1, তাহলে এখানে মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু হবে 1। তাহলে বি এর মানটা আমরা বসাই, যেহেতু বি এর মান এনে পেয়েছি -1/5, মাইনাসে প্লাসের 1/5 হয়ে গেল এটা, তারপর প্লাস সি ইকুয়াল টু 1 হইলো, তারপর প্লাসের 1/5টাকে ডান রাইট সাইডে যদি আমরা শিফট করে দিই, তাহলে সেখানে হিসাব নিকাশ করে মাইনাস করলে 1 - 1/5 হবে, সেখান থেকে আসবে 4/5, তাহলে সি ইকুয়াল টু হলো 4/5। এবার সেম টু সেম আগের মতো করে আমরা এর যে মান পাইছি 1/5, বি এর মান পাইছি মাইনাসের 1/5, সি এর মান পাইছি 4/5, এই মানগুলো আমরা কী করবো, এর জায়গায় বি এর জায়গায় সি এর জায়গায় বসে দেবো। এইটুকু ক্ষেত্রে রাখলেও অ্যান্সার হবে, বাট এটাকে যদি একটু সুন্দর করে লেখা যায়, মডিফাই করা যায়, তাহলে জিনিসটা এইভাবে লেখা যেতে পারে। এই যে নিচের যেই হরটা থাকবে 5টা, ওটাকে নিচে লিখে ফেলবো, এখানে নিচের হর নিচে লিখে ফেলবো, নিচের হরটাকে এই দুইটা হরকে একসাথে নিচে লিখে ফেলবো, তাহলে এখানে কী লেখা যায়, যে 1টা উপরে গেল, 1/5টা নিচে চলে আসবে, 5 × x - 1, তারপর এখানে কি আছে, মাইনাস আছে, এই দুটো থেকে মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে এটা হবে x - 4 হবে, তাহলে মাইনাস কমন নিয়ে এই প্লাস মাইনাস একবারে মাইনাস করে ফেলাম, আর এখানে x - 4 আর এই দুইটা 5কে একসাথে নিচে 5 হিসেবে লিখে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সহগ সমীকৃত করার মাধ্যমে আংশিক ভগ্নাংশের 2 নম্বর রুলসটা। ওকে, এখন আমরা একটা সৃজনশীল সমাধান করব। তো সৃজনশীলটাতে খেয়াল করি, px = 18x³ - 15x² - x + 2। তো এটা একটা বীজগাণিতিক রাশি আমার দেওয়া আছে, যেখানে তোমার পদ হচ্ছে 3টা এবং এটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ ঘাত হচ্ছে তার 3। আচ্ছা, তো এটা একটা একচলক বিশিষ্ট বহুপদী, আবার এর প্রত্যেক চলক একটাই x ইউজ করা হয়েছে, তাহলে সেই হিসাবে এটাকে বলা যায় তো একচলক বিশিষ্ট বহুপদী। তো ক নম্বর প্রশ্ন আমাদের কী বলছে, যে দেখাও যে x + 3 px এর একটি উৎপাদক। তাহলে এই x + 3টা px এর একটা উৎপাদক হবে, সেটা আমাকে দেখাতে হবে। তো এই x + 3 px এর উৎপাদকটা দেখানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার এই x + 3 এর জন্য এই px এর এই জিনিসটা জিনিসটা আমরা এইভাবে লিখব, 3x + 1, সরি x + 3 বলতেছিলাম এতক্ষণ, এটা হচ্ছে 3x + 1 px এর একটি উৎপাদক হলে p of - 1/3 = 0 হবে।
এখন আমি পি অফ -1/3 কীভাবে বুঝলাম? তো আমি শুরুর দিকে উৎপাদক ও ভাগশেষ উৎপাদকের যে নিয়মটা ছিল সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে যেটা বলা থাকবে উৎপাদক, এখানে আমার উৎপাদক বলা হচ্ছে 3x + 1, তাহলে ওইটা ইকুয়ালটা আমরা 0 ধরবো। ঠিক আছে, 3x + 1 ইকুয়াল টু ধরবো 0। তো 3x + 1 ইকুয়াল টু 0 ধরে এখান থেকে আমরা এক্সের মানটাকে বের করবো। তাহলে এখান থেকে 1 2 পাশে চলে গেলে তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে -1, তারপর x ইকুয়াল টু হবে কি -1/3। তাহলে এই এক্সের মান -1/3 আসছে, এই -1/3 মানটাই আমরা এখানে বসাবো। ঠিক আছে, এটাই হবে পি অফ -1/3 ইকুয়াল টু 0। অর্থাৎ আমি যদি এখানে এক্সের পরিবর্তে -1/3 বসাই তাহলে যদি আমার অ্যান্সারটা 0 আসে তাহলেই বুঝবো যে এই 3x + 1 px এর একটি উৎপাদক। তাহলে কীভাবে করব? সুতরাং পি অফ -1/3 ইকুয়াল টু হবে 18 -1/3 হোল কিউব -15 -1/3 হোল স্কোয়ার -1/3 + 2। তারপর এখান থেকে হিসাব নিকাশ করলে 18 -1/27 -15 1/9 +1/3 + 2। তো এই সবগুলোকে হিসাব নিকাশ যদি করি তাহলে এখানে এটাকে কাটাকাটি যাবে, এখানে হবে 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3, তাহলে -2/3। তারপরে এখানে -3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3 -5/3 +1/3 + 2। তো সবগুলোকে হিসাব নিকাশ করলে অ্যান্সার আসবে কত? 0। তাহলে এই পি অফ 1/3 ইকুয়াল টু যেহেতু 0 আসছে, তাহলে আমরা বলতে পারি কি এই 1/3x + 1টা px এর একটি উৎপাদক। ওকে, আচ্ছা। আচ্ছা, তো আমাদের সেকেন্ড যে ম্যাথটা ছিল, সেকেন্ড ম্যাথটাতে বলা হয়েছে খেয়াল করি, সেকেন্ড ম্যাথে বলা হয়েছে যে px-কে x - m এবং x - n দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে দেখাও যে এই 18m² + 18mn + 18n² - 15m - 15n + -1 = 0 হবে, যেখানে m ≠ n। তো এই ম্যাথটা বইয়ের এক্সাম্পলেও আছে, সেম মানে এক্সাম্পলে সেম টু সেম নেই, এক্সাম্পলে এ এবং বি দিয়ে বলা হয়েছে। এক্সাম্পল এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 9, বইয়ের এক্সাম্পল 9-এর মতো এই ম্যাথটা। এটা প্রায় বোর্ডে আসে এই ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখি কীভাবে করা যায়। যে px-কে x - m এবং x - n দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, মানে হচ্ছে দুইটার ক্ষেত্রে ভাগশেষ সেম থাকে। তাহলে আমরা যদি x - m দ্বারা px-কে ভাগ করি তাহলে ভাগশেষটা কী হবে? x - m দ্বারা px-কে ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু পি অফ এম। সুতরাং পি অফ এম ইকুয়াল টু হবে 18m³ - 15m² - m + 2। আবার x - n দ্বারা পি অফ এক্সকে ভাগ করলে ভাগশেষ ইকুয়াল হচ্ছে পি অফ এন। তাহলে সেই হিসাবে সুতরাং পি অফ এন ইকুয়াল টু হবে 18n³ - 15n² - n + 2। তো এখন বলা হয়েছে যে এই যে ভাগ করলে যে ভাগশেষ, সেই ভাগশেষগুলো সমান হবে, ঠিক আছে, একই ভাগশেষ থাকে। অর্থাৎ এই x - m দ্বারা px-কে ভাগ করলে আমার ভাগশেষ হচ্ছে যে পি অফ এম এইটা, এবং x - n দ্বারা ভাগ করলে আমার যে ভাগশেষ, সেই ভাগশেষ হচ্ছে পি অফ এন, অর্থাৎ পি অফ এন ইকুয়াল হচ্ছে এইটা। এখন প্রশ্ন মতে আমার কি এই পি অফ এম এবং পি অফ এন দুইটা সমান। তাহলে প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যে পি অফ এম ইকুয়াল টু হচ্ছে পি অফ এন। তো পি অফ এম এর যে মানটা সেটা হচ্ছে এটা, পি অফ এন এর মান হচ্ছে এটা।
এই দুইটা মানকে এখন আমরা লিখব। তাহলে 18 m কিউব মাইনাস 15 m স্কোয়ার মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 18 n কিউব মাইনাস 15 n স্কোয়ার মাইনাস n প্লাস 2। তাহলে বোথ সাইড থেকে 2 বাদ দেওয়া যায়, বাকি সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। তো বাম পাশে নিয়ে আসলে 18 m কিউব একটু সাজাই লিখে ফেলে একবারে। তাহলে 18 n কিউব মাইনাস 15 m স্কোয়ার মাইনাস 15 সরি প্লাসের 15 n স্কোয়ার মাইনাসের m প্লাসের n ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তারপরে কি করা যায়? তারপরে কাজ হচ্ছে এখান থেকে 18 আমি কমন নিতে পারি। কমন নিলে এটা m কিউব মাইনাস n কিউব সরি, তারপর মাইনাস 15 কমন নিলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তারপরে এখান থেকে মাইনাস কমন নিলে m মাইনাস n ইকুয়াল টু হবে 0। তারপর এখান থেকে এটাকে সূত্র ভাঙাবো, m কিউব মাইনাস n কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে m মাইনাস n মানে a কিউব মাইনাস b কিউবের জন্য। তারপর হচ্ছে m স্কোয়ার প্লাস m n প্লাস n স্কোয়ার মাইনাস তারপর 15 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তাহলে m প্লাস n ইন্টু m মাইনাস n, তারপর মাইনাস এখানে m মাইনাস n আছে, অটোমেটিকলি এটা লিখে দিলাম। এরপরে কাজ হচ্ছে দেখি প্রত্যেকটা পদে এখানে এই পদ এবং এই পদ, এই তিনটা পদের মধ্যে m মাইনাস n কমন আছে। তাহলে এখান থেকে আমরা m মাইনাস nটা কমন নেব। তাহলে m মাইনাস n যদি কমন যায় তাহলে থাকে 18 ইন্টু এটা, তাহলে প্রত্যেকটার সাথে 18 গুণ হবে। তাহলে 18 m স্কোয়ার প্লাস 18 mn প্লাস 18 n স্কোয়ার। তারপরে এখান থেকে m মাইনাস n কমন নিলে থাকবে 15 ইন্টু m প্লাস n, এখানে 15 গুণ করলে মাইনাসের 15m মাইনাসের 15n, তারপর মাইনাস n থেকে m মাইনাস n চলে গেলে থাকবে মাইনাসের 1 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এইটা ইন্টু এটা, এই দুইটার গুণফল ইকুয়াল টু হচ্ছে 0। সো বলা যায় যে এটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0 বলা যায়। অর্থাৎ এই m মাইনাস nটা ইকুয়াল টু 0 বলা যাবে, আবার এই সবটা ইকুয়াল টু 0 বলা যাবে। কিন্তু আমাদের কোশ্চেন একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা একটু খেয়াল করতে হবে লাস্টের দিকে। এটা হচ্ছে মেইন এখানে যে m নট ইকুয়াল টু n, অর্থাৎ m আর n সমান না। তো আমি যদি এখানে m মাইনাস n ইকুয়াল টু 0 অথবা 18 m স্কোয়ার প্লাস 18 mn প্লাস 18 n স্কোয়ার মাইনাস 15m মাইনাস 15n মাইনাস 1 ইকুয়াল টু 0, এই দুইটা লাইন লিখতে পারি। তো এই দুই লাইনের ক্ষেত্রে এই m মাইনাস n ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে এখানে কী হয়ে যায়? m ইকুয়াল টু n হয়ে যায়। কিন্তু আমাদের প্রশ্ন বলা হচ্ছে কি m নট ইকুয়াল টু n, যদি আমি nটাকে ডান পাশে নিই তাহলে m ইকুয়াল টু n হয়ে যাবে। প্রশ্ন বলা হচ্ছে m নট ইকুয়াল টু n, অর্থাৎ m এবং n সমান না। তাহলে যেহেতু m এবং n সমান না, তাহলে সেই হিসাবে আমার এই জিনিসটা কি গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তো এটা গ্রহণযোগ্য না হলে এটা গ্রহণযোগ্য, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শোড। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে গ নম্বর। তো গ নম্বরের কাজটা কি বলা হচ্ছে যে 3x মাইনাস 2 বাই px, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে এটা ইকুয়াল টু কী হবে? 3x মাইনাস 2 ডিভাইডেড বাই px মানে হচ্ছে 18x কিউব মাইনাস 15x স্কোয়ার মাইনাস x প্লাস 2। তো এখানে এই 3x মাইনাস 2 বাই 18x, এটা নিচে এটা দেওয়া আছে, ডিরেক্ট pxটা আমি লিখলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা px যেটা ছিল, pxটা যেটা ছিল ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া ছিল, সেটাতে বলা হয়েছিল কি 3x প্লাস 1 px এর একটা উৎপাদক, এটা দেখাইতে বলছে। তার মানে আমরা অলরেডি জানি যে px এর একটা উৎপাদক আমরা জানি, সেটা হচ্ছে 3x প্লাস 1। তো এই উৎপাদকটা দিয়ে এখন আমরা প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে খেয়াল করো, এখন 18x কিউব মাইনাস 15x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। তো এখানে আমরা জানি যে ক থেকে আমরা অলরেডি জানি যে 3x প্লাস 1 এই px এর একটা
উৎপাদক, তাহলে আমরা সেকেন্ড লাইন গ্যাপ দিয়ে থার্ড লাইনে চলে যাবো। তাহলে এখানে লিখবো যে 3x + 1। তাহলে এখানে আমরা 3x এর সাথে যদি আমরা 6x² গুণ করি তাহলে 3x আর 6 3x এবং 6x² গুণ করলে এখানে হবে 18x³। 6x² + 1 গুণ করলে প্লাসের 6x²। তারপর আবার 3x + 1 নেব। উৎপাদকের বিশ্লেষণের যে নিয়মটা ছিল সেই সিস্টেমে আমরা কাজ করতেছি। তো এখানে আমাদের দরকার হচ্ছে মাইনাসের 15x²। তো এখানে হচ্ছে আমার প্লাসের 6x²। তো আমার যদি মাইনাসের 15x² আনতে হয় তাহলে এই জায়গায় ধর হচ্ছে মাইনাসের 21x² দরকার। তাহলে এই জায়গাতে এটার সাথে আমাকে মাইনাসের 7x গুণ করতে হবে। তাহলে 7x গুণ করলে 7x 3x 21x², 7x আর 1 গুণ করলে মাইনাসের 7x। তারপর আবার এখানে 3x + 1। তো এখন আমার এখানে হচ্ছে মাইনাসের 7x, এখানে হচ্ছে প্লাসের এখানে মাইনাসের 7x, এখানে হচ্ছে মাইনাসের x। তাহলে এই জায়গাতে আমি যদি প্লাসের 6x আনি তাহলে আমার এখানে মাইনাসের x থাকবে। তাহলে প্লাসের 6x আনার জন্য 3 এর সাথে প্লাসের 2 গুণ করতে হবে। তাহলে প্লাসের 2 আর 3x গুণ করলে প্লাসের 6x, 2 এবং 1 গুণ করলে প্লাসের 2। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে 3x + 1, তারপর 6x² - 7x + 2। এখন 3x + 1 এটাকে আবার যদি উৎপাদক বিশ্লেষণ করে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙাই তাহলে 6x² মাইনাসের এটা হচ্ছে 6 × 2 = 12। তাহলে এখানে লেখা যায় মাইনাসের 3x মাইনাসের 4x + 2। ওকে, দেন আমরা যেখানে এটাকে লিখতে পারি এই 6x² - 3x, এই দুটো থেকে আমাদের 3x কমন যাবে। 3x কমন গেলে এখানে থাকবে x - 1 মাইনাসের এই দুইটা থেকে 2 কমন যাবে। এখানে 2x - 1, তাহলে 2 কমন গেলে 2x - 1। তাহলে এখানে 3x + 1, 2x - 1 এবং 3x - 2 এই জিনিসগুলা আচ্ছা আমার উৎপাদক বিশ্লেষণ হইল। এখন আমি এটাকে লিখতে পারি এখন এই 3x - 2 এটাকে লিখতে পারি 3x + 1, 2x - 1 এবং 3x - 2। তো এই 3x - 2 3x - 2 কাটা, তাহলে এখানে থাকবে কি, থাকবে 1/3x + 1/2x - 1। তাহলে এখন এইটুকুকে শুধু আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো এইটুকুকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে এখানে এটা রুলস নাম্বার 1-এ পড়ে। রুলস নাম্বার 1-এ বলা হয়েছিল যে এক্সের ঘাতগুলো যদি উপরের লবের এক্সের ঘাতের চেয়ে হরের এক্সের ঘাত বেশি হয় তাহলে এই সিস্টেমটাতে কাজ করা যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার লবে কোনো এক্সই নেই, তাহলে সেই হিসেবে এক্সের ঘাত বা পাওয়ার হচ্ছে 0। নিচে আমার 3x × 2x হবে। এখানে যদি গুণ করি তাহলে এখানে এক্সের পাওয়ার শুধু এক্সগুলোকে গুণ করলে এক্সের পাওয়ারটা আমরা x² পাচ্ছি, অর্থাৎ 2 পাচ্ছি। তাহলে সেই হিসাবে আমরা এখন এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এখানে লিখতে পারি a/3x + 1। সিম্পলভাবে দুইটাকে আলাদা আলাদা করে লিখে দেব b/2x - 1। এটাকে ধরবো আমরা 1 নং। এখন এই 1 নংকে ওই যে আংশিক ভগ্নাংশে যে ভাঙান সেকেন্ড স্টেপে যে কথাটা বলছিলাম যে এই বাম পাশে যে হরগুলো থাকবে সেই হরগুলোতে দুই পাশে গুণ করতে হবে। তাহলে 1 নংকে 3x + 1 2x - 1 দ্বারা গুণ। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কী পাবো, এই পাশে 1 = a × 2x + b × 3x + 1। তাহলে এই দুই সিস্টেমে আমরা কাজ করতে, এই দুইটা গুণ করলে এই জিনিসটা পাওয়া যাবে। তাহলে এটা 2 নং ধরবো। তারপরে আমরা এখানে কি করব, a এর মান বের করব, তারপর b এর মান বের করব। তো a এর মান বের করার জন্য আমরা x = এখানে আমরা যদি এটাকে বের করতে তাহলে bটাকে 0 করতে হবে। bকে 0 করার জন্য এখানে আমাকে -1/3 বসাতে হবে। x = -1/3 হলে তাহলে 1 = a × 2 × -1/3 - 1। ঠিক আছে, তাহলে এখানে 1 = a × -2/3 - 2/3 - 1। তাহলে এখানে হিসাব করলে এটাকে 1 =
এ ইন্টু -2/3 -5/2 -5/3 হবে। তাহলে -5/3 হলে এটাকে এখান থেকে এ ইকুয়াল টু লেখা যেতে পারে এ ইকুয়াল টু লেখা যায়, এটা 5/3টা যদি এই পাশে চলে আসে তাহলে -3/5। ওকে, তারপর আমরা এখান থেকে বি এর মানটা বের করব। তাহলে বি এর মান বের করার জন্য এক্স ইকুয়াল টু, এখন আমরা এই যে 2 নং থেকে যদি বি এর মানটা বের করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে 0 করতে হবে। এটাকে 0 করার জন্য এখানে এক্স এর মান প্লাসের হাফ বসাতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু এখন আমরা প্লাসের হাফ বসিয়ে পাই, হাফ হলে 1 ইকুয়াল টু বি ইন্টু 3 ইন্টু হাফ মাইনাস 1 সরি প্লাস 1 3x প্লাস 1, তাহলে 3 ইন্টু হাফ প্লাস 1, তাহলে 1 ইকুয়াল টু 3/2 প্লাস 1 ইন্টু বি, তাহলে 3/2 প্লাস 1 হলে এটা হবে 5/2, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে 5/2 ইন্টু বি, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 2/5। তাহলে এখন এ এবং বি এর মান, এ ও বি এর মান 1 নংয়ে বসাই দেবো। তাহলে 1 নংয়ে যদি বসাই দিই তাহলে 1 নংটা আমাদের কী ছিল, এই যে এটা ছিল আমাদের 1 নং। তাহলে এখানে এ এর মান, এখানে বি এর মান বসাই দেবো। তাহলে 1/3x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু এর মান হচ্ছে -3/5 প্লাস বি এর মান হচ্ছে 2/5, এর নিচে হচ্ছে 3x প্লাস 1 এবং এখানে হচ্ছে 2x মাইনাস 1। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের যে কাজ। তো এখন আমরা সর্বশেষ কিছু এমসিকিউ আলোচনা করব। তো খেয়াল করি এমসিকিউগুলো। প্রথমে বলা হচ্ছে যে নিচে কোনটি সমমাত্রিক বহুপদী। তো এখানে ax² প্লাস 2xy প্লাস cy, তারপর এখানে হচ্ছে এটা এরকম 3টা দেওয়া আছে। তো সমমাত্রিক বহুপদী আমরা কি জানি যে প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে। তো এখানে এই পদের মাত্রা খেয়াল করো, এখানে চলক হচ্ছে এক্স, তাহলে এক্স এর মাত্রা হচ্ছে 2, এখানে চলক দুইটা xy, তাহলে দুইটার চলক হচ্ছে 2, এখানে চলক হচ্ছে শুধু y, এখানে চলক হচ্ছে 1, তাহলে এটা সমমাত্রিক হবে না। এখানে এটার মাত্রা 2, এটার মাত্রা 2, এটার মাত্রা 1, তো এটা 2, এটা 1, তাহলে এটা সমমাত্রিক হবে না। এটার ক্ষেত্রে এখানে x এর মাত্রা 2, এখানে xy দুইটার মাত্রা হচ্ছে 2, এখানে কোনো চলকই নেই আমাদের। ঠিক আছে, তাহলে এটার মাত্রা হচ্ছে এখানে 0, তাহলে এটাও হবে না। এটার ক্ষেত্রে এখানে x স্কোয়ার তাহলে x এর মাত্রা 2, এখানে xy মাত্রা হচ্ছে 2, এখানে y স্কোয়ার, এখানে মাত্রা 2, তাহলে প্রত্যেকটা মাত্রা সমান, তাহলে এখানে সমমাত্রিক বহুপদী হবে এই গ নাম্বারটা। ঠিক আছে, ওকে। তারপর বলছে যে f(a) = a² প্লাস 5a মাইনাস 4 বহুপদীর a এর কোন মানের জন্য f(a) = 2 হবে। তো a এর কোন মানের জন্য f(a) = 2 হবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই f(a) মানে এটা দেওয়া আছে, আবার বলছে যে f(a) = 2, তার মানে a² প্লাস 5a মাইনাস 4 = 2 ধরতে হবে। অর্থাৎ a² প্লাস 5a মাইনাস 4 = হবে কি 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a² প্লাস 5a মাইনাস 6 = 0, 2টাকে বাম পাশে না। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করে তাহলে আমরা কী পাবো, a = পাবো -6 এবং a = পাবো +1। তো আমাদের এখানে রেজাল্টগুলোর মধ্যে খেয়াল করি যে +6 আছে, -6 নেই, +1 আছে, তাহলে অ্যান্সার হবে এই খ নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা। তো a³ -a² -10a -8 বহুপদের একটি উৎপাদক নিচে কোনটি, তাহলে এই বহুপদের উৎপাদক নিচের কোনটা হবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য একটা শর্টকাট জিনিস আমরা ইউজ করতে পারি। শর্টকাট জিনিসটা হচ্ছে এরকম, এখানে a = হচ্ছে +4, তাহলে আমরা a -4 নিব, a = -4, যেমন a
প্লাস 4 ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে এ ইকুয়াল টু হবে কি মাইনাসের 4, তাহলে এর মান -4 এই সবটাতে বসাবো, বসা যদি দেখি 0 হয় তাহলে এই a প্লাস 4 হচ্ছে উৎপাদক। আবার এ ইকুয়াল টু এখানে খ নাম্বার দেওয়া আছে কি a প্লাস 2, তো a প্লাস 2 এর জায়গায় তাহলে a ইকুয়াল টু বসাবো -2, তাহলে যদি -2 বসালে এই সবটা 0 হয় তাহলে a প্লাস 2টা হবে উৎপাদক। a -1 যদি এর মান তাহলে আমি 1 বসাবো, প্লাসের 1 বস এই সবটাতে বসালে যদি 0 আসে তাহলে a প্লাস a -1টা হবে এখানে উৎপাদক, অথবা এখানে হচ্ছে a -2। তো a -2 এর ক্ষেত্রে আমরা যদি এখানে a ইকুয়াল টু 2 বসাই, প্লাসের 2 বসাই, তাহলে কী হবে, এইটা যদি 0 হয় তাহলে a -2টা হবে উৎপাদক। তো সম্ভবত এখানে a প্লাস 2টা হচ্ছে এটার একটা উৎপাদক, অর্থাৎ আমি এর মান যদি -2 বসাই তাহলে -2 এর কারণে এই সবটা কি আসে 0 আসে। কীভাবে খেয়াল করি, এই যে -2 কিউব -2 স্কোয়ার -10 ইন্টু -2 -8, তাহলে -2 কিউব করলে এখানে আসে -8, তারপরে এখানে হবে -4, এটা হবে +2, এটা হবে -8, সরি +2 না +20। তাহলে এখানে আমাদের যে হিসাবটা হচ্ছে এখানে, তো +20 -20, তাহলে ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে আমি যদি এই বহুপদীর মধ্যে a ইকুয়াল টু -2 বসাই তাহলে আমার অ্যান্সার আসতেছে কত 0। তাহলে a ইকুয়াল টু -2 বসালে অ্যান্সার যদি 0 আসে তাহলে -2টাকে আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে কী হবে a প্লাস 2, তাহলে এই a প্লাস 2 হচ্ছে এটার একটা উৎপাদক। ওকে, এই সেম নিয়মে আমরা সৃজনশীল কাজ পেতে পারি, ক নাম্বারের জন্য সৃজনশীল 2 মার্কের জন্য এরকম সেম নিয়মে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে x-5 f(x) এর একটি উৎপাদক হলে a এর মান কত। খেয়াল করে f(x) এর এই জায়গাটাতে একটা a দেওয়া আছে, x³ মাইনাস ax² মাইনাস 9x মাইনাস 5, এটা হচ্ছে আমার f(x). তো এখানে এটার উৎপাদক হিসেবে দেওয়া হচ্ছে x-5। তো আমরা এই ক্ষেত্রে কী করব, এই ক্ষেত্রে আমাদের যে প্রতিজ্ঞা ছিল সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এরকম যে f(x) এর একটা উৎপাদক যদি x-5 হয় তাহলে f(5) ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গা থেকে আমি এখন f(5)টাকে বের করব। f(5)টাকে বের করলে সেই f(5) থেকে আমি যখন হিসাব নিকাশ করব করে আমার এখানে f(5) কীভাবে বের করব খেয়াল করি, এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় 5 বসে দেবো। তাহলে কী হবে, 5 কিউব মাইনাস a ইন্টু 5 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 5 মাইনাস 5 ইকুয়াল টু হবে 0। এখান থেকে আমাদের হিসাব নিকাশ করলে a ইকুয়াল টু বের হবে 3। তাহলে অর্থাৎ অ্যান্সার হবে এই ক নম্বরটা, এখান থেকে হিসাব নিকাশের ফলে এর মানটা আসবে কত 3, তাহলে অ্যান্সার হচ্ছে ক। ওকে, তারপর খেয়াল করি বলা হয়েছে যে a b c চলকের ক্ষেত্রে প্রতিসম রাশি কোনটি। এখানে এইগুলোর প্রতিসম রাশির ক্ষেত্রে যে জিনিসটা বলছিলাম যে কোনো দুইটা পদকে যদি আমরা একটার যে পরিবর্তে আরেকটা নেই, তাহলে যদি তার ওই সম্পূর্ণ রাশির কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় প্রতিসম রাশি। তো এখানে যেমন a প্লাস বি প্লাস সি আছে, আমি যদি এর পরিবর্তে বি বসাই, বি এর পরিবর্তে এ বসাই, তাহলে কী হবে বি প্লাস এ প্লাস সি, এতে করে আমার আগেরটাই সেম জিনিসটাই থাকতেছে, ঠিক আছে। এরপর ধরো এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে এ বসে, তাহলে এই যে রাশিটা আছে এখানে এ বি বি সি সি এ, এটারও কোনো চেঞ্জ হবে না। কিন্তু এটার ক্ষেত্রে সমস্যা হবে, এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে এ বসালে এটাতে চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেই হিসাবে 3 নাম্বারটা হবে না, তাহলে অ্যান্সার হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে সঠিক, 1 ও 2। আচ্ছা, এবার এমসিকিউতে যদি আমার এরকম আংশিক ভগ্নাংশ দেওয়া থাকে, যেমন এই যে 2x + 1/x × x-1 ইকুয়াল টু a/x + b/x-1, তাহলে এখানে বলছে যে a ও b এর মান কত। তো এটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই জিনিসটাকে একটু উল্টা করে চিন্তা করব, ঠিক আছে। কীরকম উল্টা, ধরি আমার যদি এরকম এই যে a/x + b/x-1 থাকে, তা আমি যদি এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে যাই তখন কী হবে x × x-1, ঠিক আছে। তাহলে এখানে যে কাজটা হবে এর সাথে কী হবে, এর সাথে গুণ হবে x-1 প্লাস বি এর সাথে কে গুণ হবে, বি এর সাথে গুণ হবে x। তাহলে এই a × x-1 প্লাস বি × x, ঠিক আছে, এই জিনিসটা আসলো। তো এই জিনিসটা কার ইকুয়াল টু হবে, এই জিনিসটা ইকুয়াল টু হবে এটার উপরে যে লবটা আছে, লব অর্থাৎ
এই 2x প্লাস 1 এটার ইকুয়াল টু হবে। তো এখানে সেম টু সেম আগে চিন্তা রাখবো, একবার x এর মান 1 বসালে এটা 0 হয়ে যাবে, b এর মান বের হবে, আবার x এর মান 0 বসালে এটা এই b 0 হয়ে যাবে, a এর মানটা বের হবে। তো আমি যদি x এর মান 1 বসাই, x ইকুয়াল টু যদি আমি 1 বসাই তাহলে এখানে কী হবে, এটা তো 0, তাহলে b ইন্টু 1 ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস 3, অর্থাৎ b ইকুয়াল টু 1, b ইকুয়াল টু অ্যান্সার হবে 3। তারপর আমি যদি x ইকুয়াল টু 0 বসাই তাহলে কী হবে, a ইন্টু 0 মাইনাস 1, b তো 0, ওটা লেখা লাগলো না, ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে 2 ইন্টু 0 মানে 0 প্লাস 1 মানে প্লাসের 1, তাহলে এখানে কী হবে, a মাইনাস 1 ইকুয়াল টু প্লাসের 1, তাহলে a ইকুয়াল টু হবে মাইনাসের 1, তাহলে a এর মান আসলো আমাদের -1 এবং b এর মান আসলো প্লাসের 3, তাহলে -1 এবং প্লাসের 3 হচ্ছে এই ক নম্বরটাতে আছে, তাহলে এই ক নম্বরটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের আজকের এই চ্যাপ্টারের যে আলোচনা, অর্থাৎ আমাদের এই আজকের চ্যাপ্টারের যে মেইন টপিকগুলো, সেই টপিকগুলো আলোচনা হলো, অর্থাৎ বীজগাণিতিক রাশির যে মেইন টপিকগুলো ছিল, সেই মেইন টপিকগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্য, উৎপাদকে বিশ্লেষণ এবং আংশিক ভগ্নাংশ। এখন এই চ্যাপ্টার থেকে এই ভাগশেষ উপপাদ্য, উৎপাদক বিশ্লেষণ এবং আংশিক ভগ্নাংশ, এই তিনটা থেকে মেইনলি প্রশ্ন আসবে এবং এই চ্যাপ্টারটা অবশ্যই সৃজনশীল হিসাবে আসবে। তো এখন তোমরা এই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি আলোচনা করলাম, এবং তোমরা বাসায় এইগুলোর আরও বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে পারো। এবং বইয়ের যে কিছু ম্যাথ আছে, আমি তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে কিছু ম্যাথ এখানে লিখে দিচ্ছি, এবং পরবর্তীতে আমি এই জিনিসটা আমাদের পেজ এবং গ্রুপে দুটাতেই ছবি হিসাবে দিয়ে দিব, তোমরা সেই জিনিসটা আশা করি করবা। তো ইম্পর্টেন্ট যে ম্যাথ হিসাবে এখানে আছে, তো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণ 27, 28 এবং 29। তো এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল 27, 28 এবং 29, এই জিনিসগুলো বই থেকে, তো এই তিনটা এক্সাম্পল তোমরা বই থেকে করতে পারো। দেন চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো করতে পারো, চ্যাপ্টারের ম্যাথের নাম্বারগুলো আমি লিখে দিচ্ছি, 8, 9, 12, 13, 14, 15, এই সবগুলো হচ্ছে সৃজনশীল, ঠিক আছে, ক্রিয়েটিভ কোশ্চেন, এই সবগুলো সিকিউ। এই জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। তো এতে করে আশা করি এখানের এই চ্যাপ্টারের মোটামুটি যেইগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেই জিনিসগুলো তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, এবং অবশ্যই কালকের যে নেক্সট ক্লাস আমাদের, সেই নেক্সট ক্লাসের জন্য তোমরা প্রিপারেশন থাকবে। একই সময় কালকে রাত 8টার দিকে আমাদের পরবর্তী বিষয়ের যে ক্লাস, আমাদের পরবর্তী যে ওই বিষয়ের যিনি ইনস্ট্রাক্টর, উনি অবশ্যই ক্লাস কালকে 8টার দিকে ক্লাস নেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।